গত ক্লাসে বলছিলাম কি রাইবোজোম, আজকে কি পড়বো গোলগি বডি। যদি সময় পাই ইনশাআল্লাহ লাইসোজোম আমরা পড়বো। ঠিক আছে, দেখা যাক এখানে কতটুকু কি করা যায়। শুরু করে দিয়ে দিলে হ্যাঁ, কথা কইও না স্যার, আমি শুরু করতেছি। গোলগি বডি গত ক্লাসে যেমন আমরা বলছিলাম রাইবোজোম, আজকে কি করবো? রাইবোজোম যেমন কোষের একটা অঙ্গাণু, গোলগি বডিও কোষের একটা কি স্যার অঙ্গাণু। এখন দেখি এটা দেখতে কেমন, অলরেডি দেখতে কেমন একটা ছবি দেখতে পাইতেছে। এইটা হচ্ছে গোলগি বডির ছবি। কিসের ছবি স্যার? পুরোটাই হচ্ছে একটা গোলগি বডি। গোলগি বডির তিনটা অংশ আছে, এখানে এক একটা অংশ দেখতে এক এক রকম না স্যার, আমরা পড়বো একটা একটা করে। মানে গোলগি বডি দেখতে কেমন, এর ভৌত গঠন কেমন, কি কি যৌগ দিয়ে তৈরি, এর রাসায়নিক গঠন কেমন, এর কাজ কি, রাইবোজোমের মতোই সবগুলো একই সিস্টেম। ভৌত গঠন পড়বো, রাসায়নিক গঠন পড়বো, আবিষ্কার কে করছে এটা পড়বো, তারপরে এটার অপর নাম কি পড়বো, এটার কাজ কি, এগুলো পড়বো। ফার্স্টে আসো গোলগি বডি। ডেফিনেশন গুলো একটু অদ্ভুত অদ্ভুত লাগবে, তাও কিছু কারণে আমরা ব্র্যাকেট দেবো। বলছে দেখো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, তার মানে এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তাই না? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা, তার মানে কয় স্তর বিশিষ্ট আবরণ। বাট আমরা যখন কালকে রাইবোজোম পড়ছিলাম ওটার কোনো আবরণ ছিল না, রাইবোজোমের কোনো আবরণ নেই। তাহলে দ্বিস্তর শব্দটা থাকতো। তাহলে গোলগি বডির আবরণ কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর। নিউক্লিয়াস শব্দটা থাকতো, তাহলে সে কার কাছে থাকে স্যার? কোষের যে নিউক্লিয়াস, আমরা জানি কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আচ্ছা, দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু যেটা দেখতে কেমন, এই শব্দগুলো দাগাইও না, জাস্ট মনে রাখো। নালিকা, ফুসকা, চৌবাচ্চা, ল্যামিলি এগুলো দাগাইতে যাইও না। ওই অঙ্গাণুটার আমরা কি বলি স্যার? গোলগি বডি। কেন এগুলো নালিকা ফুসকা বলছে? আমি তোমার ছবি দেখাই, যে দেখো দেখতে এগুলো কিসের মতো স্যার? নালিকার মতো। আবার এটা দেখতে কিসের মতো? ফুসকার মতো। এই জন্য বলছে নালিকার মতো, ফুসকার মতো, আবার চৌবাচ্চার মতো। চৌবাচ্চা বুঝো? ওই যে পানি রাখার জন্য তোমরা অঙ্ক করছো না ম্যাথের ক্ষেত্রে, চৌবাচ্চা থেকে পানি ছেড়ে দিলে ওইগুলোর মতো দেখতে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গোলগি বডির ডেফিনেশন। এর সাথে ভালো ডেফিনেশন দেয় নাই। এখন আসো, কে এটার প্রথম আবিষ্কার করছে? বিজ্ঞান নাম দেখো, কে মিলো গোলগি 5 দিয়ে। তাহলে কোন বিজ্ঞানী সর্বপ্রথম এটাতে দেখতে পাইছে স্যার? কোথায় দেখতে পাইছে? মানুষের কোষে না কিন্তু, কোথায় দেখো? পেঁচা আর বিড়ালের কোষে। এখন পেঁচা বিড়ালে তো অনেক কোষই আছে, মাথায় কোষ আছে, পায়ে কোষ আছে, তারপরে পিঠে কোষ আছে, পেটে কোষ আছে। কোন কোষে পাইছে? পাইছে কোন কোষে? ব্রেইন কোষে বা স্নায়ু কোষে পাইছে, মাথার কোষে পাইছে। তাহলে কোন কোষে পাইছে স্যার? এটা পাশে খ্রিস্টান দিয়ে রাখো। পেঁচা এবং বিড়ালের কোন কোষে পাইছে গোলগি বডি প্রথম? আচ্ছা, এখন এই উনি আবিষ্কার করছে, উনি কিন্তু এটার নাম দেয় নাই। পরবর্তীতে তার নাম অনুসারে এটার নাম হয়ে গেছে কি বডি? বিজ্ঞানী গোলগি আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে গোলগি বডি। দাগানোর দরকার নেই, এগুলো এমনি একবার পড়লে মনে থাকে। এই গোলগি বডির নাম কই থেকে আসছে? বিজ্ঞানীর নাম থেকে, এগুলো দাগাইতে যাই না। এখন আসো, ওনার নোবেল পুরস্কার দিয়েছে, এগুলো আমরা দাগাবো। এরপর একটা বিজ্ঞানীর নাম আছে, ডাক দাও ডাল্টন ফেলিক্স। ডাল্টন এবং ফেলিক্স। আণুবীক্ষণিক গঠন শব্দটা ডাক। তাহলে একজন তো আবিষ্কার করে দিচ্ছে, বাট উনি গবেষণা করে যায় নাই, ওনারা এটার বিস্তৃত গঠন নিয়ে আলোচনা করে নাই। বাট বিজ্ঞানী ডাল্টন আর ফেলিক্স ওনারা হচ্ছে এই গোলগি বডির আণুবীক্ষণিক, মানে এটা কেমনে কি কি দিয়ে তৈরি, এটা কি কি রাসায়নিক যৌগ দিয়ে তৈরি, এগুলো সব আলোচনা করছে। এখন আসো, এই গোলগি বডি কই থেকে তৈরি হয় স্যার? স্যার আমাদের কোষের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু আছে। কালকে একটা বলছিলাম রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম শুনছো? এটাও কোষের অঙ্গাণু, প্লাস্টিডও কোষের অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া কোষের অঙ্গাণু, গোলগি বডিও তো একটা অঙ্গাণু। লাইসোজোম নাম শুনছো না? ওইটাও অঙ্গাণু। এই গোলগি বডি কই থেকে তৈরি হয়? সে তৈরি হয়, ডাক দাও, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা 5 দিয়ে। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এখন স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার হয়। কয় প্রকার স্যার? গত ক্লাসে একবার বলছিলাম আমরা। হ্যাঁ, আমরা দেখছিলাম এরকম গোল গোল যে জিনিসগুলো থাকে, কালকে পড়ছিলাম স্যার রাইবোজোম দেখতে এরকম গোল গোল, তাই না স্যার? সাইজ বড় হয়ে গেছে, খেয়াল করো। রাইবোজোম দেখতে কেমন বলছিলাম? গোল গোল দানার মতো, এরকম গোল গোল দানার মতো। তো যখন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে সাথে এই রাইবোজোম লাগানো থাকে, তখন এটা আমরা বলি অমসৃণ। ধর আমি এই বোর্ডের সাথে কিছু একটা দানা দানা লাগাই দিলাম, বোর্ডটাকে মসৃণ থাকবে? এখন কি আছে স্যার? একদম ফুল মসৃণ আছে না? তো যখন রাইবোজোম লাগানো থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, তারে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক। আর যখন রাইবোজোম লাগানো থাকে না, তখন ফ্রেশ থাকে, তখন কি বলি? মসৃণ। তোমার আমি পিকচার দেখাই, খেয়াল করে। এই যে তুমি দেখো, এটা এই জায়গাটার মধ্যে কোনো রাইবোজোম লাগানো আছে গোল গোল, এই জায়গাটা বলি মসৃণ। বাট এখানে রাইবোজোম গোল গোল রাইবোজোম লাগানো, তখন কি এটা মসৃণ বলছি না অমসৃণ বলছি? আর ই আর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ই মানে এন্ডোপ্লাজমিক, আর মানে রেটিকুলাম। তাহলে সে কোনটা থেকে তৈরি হয় স্যার? ওই যে মসৃণটা থেকে তৈরি হয়েছে, দেখছো? যে মসৃণটা থেকে তৈরি হয়েছে। অমসৃণ থেকে তৈরি হলে এটার ভিতরে গোল গোল থাকতো, ফোরা হুইটটা থাকতো, তাই না স্যার? এরকম থাকতো। তাহলে কোনটা থেকে তৈরি হয় গোলগি বডি? মসৃণ এন্ডোপ্লাজমিক। এখন আসে এদের আরো কিছু এক্সট্রা নাম আছে, এগুলো এমসিকিউতে আসে। ডাক দাও ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। এই নামগুলো পাশে একটা স্টার দিয়ে। তাহলে গোলগি বডির অপর নাম কি কি স্যার? ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। এখন আসো, এরা কোথায় পাওয়া যায় স্যার? এরা সব প্রাণী কোষে পাওয়া যায়। সব প্রাণী শব্দটা দেখো, সব প্রাণী কোষে, পৃথিবীতে যত প্রাণী আছে প্রায় সব প্রাণী কোষে এরা পাওয়া যায়। মানে এটা কি কি দিয়ে তৈরি, এগুলো যদিও সামনে আমরা রাসায়নিক গঠন পড়বো। এরপরে কি গঠন আছে স্যার? এরপরে আবার কি গঠন থাকবে? রাসায়নিক গঠন। তো তখন লেখলে পারতো, কিন্তু এখানে লিখে ফেলছে, তো লেখছে আমরা দাগ দিই। এখন দেখো অনেক কিছু লেখছে না, যে ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন কে থাকে, বিভিন্ন প্রকার এনজাইম থাকে। আমরা একটা দাগ দিব না, খালি একটা জিনিস দাগ দিব। কোনটা বলো তো? ভিটামিন কে। এটা 5 এটা এমসিকিউতে আসবে। গোলগি বডিতে কোন ভিটামিন থাকে? কোন ভিটামিন থাকে স্যার? ভিটামিন। তুমি বলো স্যার ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি? স্যার তোমরা খাবার 3 প্রকার নাম শুনছো,
আমি আজকে একটা কথা বলে দিব যে অনেক কিছু আমি তোমার ব্যাখ্যা করবো না, কারণ আমার লাগতেছে না, বাট যখন লাগবে ওই জায়গায় ব্যাখ্যা করবো। যেমন ফ্যাটি অ্যাসিড, এটা নিয়ে আমি কোথায় ব্যাখ্যা করবো জানো? ওই আমরা জৈব যৌগ না, আমি বলি আমাদের পরিপাকের একটা অধ্যায় আছে জুলজি, তৃতীয় অধ্যায় খাদ্য পরিপাক, ওখানে আমরা ফ্যাটি অ্যাসিড নিয়ে আলোচনা করবো। কারণ স্যার আমাদের 3 ধরনের খাবার আছে। শর্করা খাবারকে বাংলা কি পাওয়া যায়? গ্লুকোজ। এই কি উল্টা পাল্টা কর। প্রোটিনের বাংলা কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। কি অ্যাসিড? আর স্নেহ বা লিপিড খাবার আছে না, লিপিডের বাংলা দুইটা জিনিস পাওয়া যায়, একটা পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, আমরা পড়াইছিলাম। তো এই ফ্যাটি অ্যাসিড মানে কি? ওই লিপিড বাংলা যেটা পাওয়া যায় এটাই ফ্যাটি অ্যাসিড। আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে এক ধরনের যৌগ। ফ্যাটি অ্যাসিড এক ধরনের কি স্যার? যৌগ। যাই হোক, তাহলে স্যার লেখা লাগবে না। তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছো? আমি চেক করলাম তুমি খোলো নাই, তোমার অ্যাড দিতে পারি না। খুললে তো আমি এটা ওখানে পাঠাই দিব, লেখা লাগবে না, এটা আমি গ্রুপে পাঠাই দিব। অ্যান্ড্রয়েড ফোন তো আছে নাকি? হোয়াটসঅ্যাপটা খুলে নিও, যে নাম্বার দিচ্ছ আমারে। আচ্ছা, তাহলে ফ্যাটি অ্যাসিড থাকে, এগুলো পরীক্ষা আসবে যে ওটার মধ্যে কোন অ্যাসিড থাকে, এগুলো পরীক্ষা আসবে না, তোমার এগুলো জানার দরকার না। তুমি খালি মনে রাখো কি? ভিটামিন কে। আচ্ছা, আর কি থাকে? এনজাইম থাকে। তো এনজাইমের নাম দাগ দেওয়ার দরকার নেই, কিন্তু একটু তোমার মনে রাখতে পারে স্যার এনজাইমটা কি করে। এই যে এটিপিএস, এডিপিএস, এগুলো কি করে? এটিপিএস এটিপি রে ভাঙিয়ে ফেলে। কারে ভাঙিয়ে ফেলে? এটিপি। এটিপি রে ভাঙলে কিভাবে তৈরি হবে বলো তো? তোমরা কি নাম শুনছো? এটিপির পুনরূপ এডিনোসিন ট্রাইফসফেট। নাম শুনছো না? এডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে কত? 3। তার মানে এটার মধ্যে কয়টা ফসফেট আছে? এটার সংক্ষেপে আমরা কি বলি? এটিপি। যখন এটিপি হয় তখন কি ট্রাই বলি না ডাই বলি? জাস্ট এখানে ডাই হয়ে যায়, তাই তো? তো এটিপিএস, এটিপিএস ও কি করে জানো? ও এটিপি রে ভাঙিয়ে ফেলে। কারে ভাঙিয়ে ফেলে? এটিপি রে ভাঙিয়ে কি বানায় ফেলে? এডিপি প্লাস ফসফেট বানায়। কারণ আমরা জানি এটার মধ্যে কয়টা ফসফেট? 2টা, প্লাস আরেকটা ফসফেট মিললে কি হয়েছে? তাহলে এটিপি ভাঙলে এটা পাওয়া যাবে না। আবার আরেকটা এনজাইমের নাম দেওয়া ছিল, ওইটা কি করে? ওইটা এটিপি রে ভাঙে, এই জন্য এটার নাম হয় এডিপিএস। কি এস? ও এটিপি রে ভাঙে এমপি বানায় ফেলে, এমপি প্লাস ফসফেট। আর এমপি মানে কি? এডিনোসিন মনোফসফেট। মনো মানে কত? ডাই মানে কত? এটার মধ্যে ফসফেট কয়টা? ভাঙিয়ে কয়টা ফসফেট বানাইছে? একটা প্লাস একটা, 2টাই হয়ে গেল। কথা বলতে পারছি? ওকে, তাহলে এইগুলাই কিন্তু তোমার এগুলো পরীক্ষা আসবে না, তা তোমার দাগানোর দরকার নাই। জাস্ট তোমার কথা হচ্ছে এটা আসছে, জানার কথা একটু জানছো এতটুকু। এখন যে জিনিসটা জানতে হবে স্যার, যেগুলো ভুল করাই যাবে না, বোঝাই যাইতেছে একটা জিনিস আছে, ওকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, 5 স্টার দিয়া। ওরা কি বলা হয় স্যার? আসতেছি, ওরা কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আমি ব্যাখ্যা করবো, একটু ওয়েট করো, সামনে আমরা পাবো এটা কেন ট্রাফিক পুলিশ বলা হয়। আপাতত মনে রাখো, কোষের ট্রাফিক পুলিশ কারে বলা হয় স্যার? গোলকি বোর্ড। এর কারণ আছে, ও বিভিন্ন রাসায়নিক বস্তু কোষঝিল্লি থেকে নিউক্লিয়াসের দিকে আদান প্রদান করে। পুলিশ যেরকম দেখা গেছে বয়স্ক মানুষ রাস্তার এক পাশে পাইলে ধইরা নিয়ে আরেক পাশে পাঠায় দেয়, যদিও মানানসই না, নাকি করে এটা? যারা ভালো তারা করে, ধরো করে পুলিশ এই কাজটা। পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তার সিগন্যাল অনুযায়ী হচ্ছে গাড়িগুলার এইদিকে দৃষ্টি করানো, তারপর হচ্ছে জ্যাম ট্যাম যাতে না লাগে এই কাজগুলো করা। ধরো কোনো একটা ট্রাফিক পুলিশ যারাই আছে, একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হইতে পারতেছে না, তো ওনারা পার করে দিল। অন্য মানুষও তো ব্যস্ত, ওনার তো কাজের রাস্তায়, তো উনি এটা করে দিল। এই জন্য গোলকি বডি ঠিক সেম কাজ করে। কি কাজ করে আসবো, তো এই জন্য ওরা কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। ওকে, কেন বলা হয়? যে লেখায় আছে, কারণ গোলকি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু কই নিয়ে আসে? প্লাজমা মেমব্রেন। তাহলে কেন্দ্রীয় অংশ দাগ দাও, প্লাজমা মেমব্রেন দাগ দাও। কই থেকে কই নিয়ে আসে স্যার? আচ্ছা, এখন আসে এখানে বেসিক্যাল কথাটা বলছে, আমি বুঝাবো, বেসিক্যাল সামনে আবার আসবে, তখন বুঝাবো, এই পেজের মধ্যে আসবে, তখন আমরা ব্যাখ্যা করবো। এখন আপাতত এটা জানার দরকার নাই। তো কি বললাম? সে কোষের কেন্দ্রীয় অংশ থেকে কই নিয়ে যায়, আর সে কই থেকে তৈরি হয়েছিল? আমরা বলছিলাম নিউক্লিয়াসের ওখান থেকে, মনে আছে? নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তৈরি হয় কই থেকে? মসৃণ প্লাজমা। থাকে কার কাছাকাছি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কই থাকে? সবাই জানে আমরা, মাঝখানে থাকে। তাহলে নিউক্লিয়াস ওই কেন্দ্রীয় মানে কি? মাঝখানে। নিউক্লিয়াসের নিউক্লিয়াস যেহেতু মাঝখানে থাকে, যে কেন্দ্রীয় অংশ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কই নিয়ে আসে? ধর এটা তো একটা কোষ, আর এটা কোষ, এই কোষের বাইরে ঝিল্লিটার আমরা কি ঝিল্লি বলি? কোষ ঝিল্লি। আর এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এখানে একটা রাসায়নিক বস্তু আছে, গোলকি বডি কি করে? এটা ধইরা কোষ ঝিল্লির কাছে নিয়ে চলে আসে। আর আমরা জানি একটা কোষ থেকে একটা কোষে বিভিন্ন রাসায়নিক পদার্থ আদান প্রদান হয় না, কিসের মাধ্যমে? মনে আছে? প্লাজমোডেজমাটা, নাম শুনছো? ছিদ্র একটা, তাই না? তাহলে এটা রাসায়নিক পদার্থটা ছিল মাঝখানে, এটার মাঝখানে ধরে আইনা সাইডে কে আইনা দিছে? গোলকি বডি। এজন্য ওরা কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। এবার আসো ভৌত গঠন। এই ভৌত গঠন পড়তে গেলে তুমি বেসিক্যালটা পাবা। ভৌত গঠন মানে দেখতে কেমন আর কি। আসো, আকৃতি ভিন্ন ভিন্ন হলো, এদের নির্দিষ্ট কোনো একটা কাঠামো আছে, এক একটা দেখতে এক এক রকম, তবে একটা কাঠামো আছে। যাই হোক, সাধারণত একক পর্দা দ্বারা আবৃত নালিকা বা গহ্বরের মতো এগুলো দাগাইও না। 3 ধরনের দেখা যায় এই শব্দ, 3 শব্দটা গোল থাকবে না। গোলকি বডি কয় ধরনের দেখা যায় স্যার? বাট সুন্দর করে লেখে নাই, ওই রিডিং পড়ার মতো লিখে রাখছে, অনেকটা পেপারের মতো, দৈনিক পত্রিকা নিউজ পেপারের মতো। তো কি কি এখানে আমি যেখানে যেখানে দাগ দিয়ে বলে ওখানে দাগ দিও, অন্য জায়গায় দিও না। চ্যাপ্টার থলে শব্দটা দাগ দাও, সিস্টারনি গোল থাকবে, এই কথাটা মনে রাখো। তাহলে গোলকি বডির মধ্যে কিছু চ্যাপ্টা থলি দেখা যায়, এগুলো সিস্টারনি বলি। কি বলি? তুমি দেখো, এটা তো গোলকি বডির ছবি, তুমি দেখো এই জিনিসটা কি গোল নাকি চ্যাপ্টা?
চ্যাপ্টার না, এই জিনিসটা বলে সিস্টেম। দেখো সিস্টেমে লেখা আছে কিনা, ট্রান্স মানে কি আসবো আমরা, আগে সিস্টেম না বুঝি, পরেরটা না পরে দেখা যাবে। তাহলে গোলকি বডি যে জিনিসটা চ্যাপ্টার দেখতে, এই জিনিসটা আমরা কি বলি স্যার, সিস্টেম। আর এক বছর বহু বছর তোমার জানার দরকার নাই যে সিস্টেম না সিস্টেম নেই, তুমি বলে সিস্টেম নেই মনে রাখ। এবার আসো কিছু আছে আবার অনিয়মিত নালিকা আর বেসিকল। বেসিকল আসতেছি। তো গোলকি বডির মধ্যে যা যা কিছু আছে সবকিছু একসাথে বলা হয় ট্রান্স গোলকি নেটওয়ার্ক। কি বলে স্যার, মানে গোলকিপারের মধ্যে এই জায়গায় একটা গোলবৃত্ত দেখা যাইতেছে, এখানে একটা গোলবৃত্ত দেখা যাইতেছে, আবার এখানে একটা লম্বা নালীর মতো দেখা যাইতেছে। পুরো জিনিসগুলো একটা সাথে একটা কানেকশন হয়ে থাকে। কারণ কানেকশন না করলে একজন থেকে আরেকজনে কেমনে দিব। আমি যদি এখন বলি স্যার আমি এই রুমের এই প্রান্ত থেকে ওই রুমে কিছু একটা পাঠাইতে চাই, আমি ওখানে যাবো না, আমি ওর কাছে দিয়ে দিলাম, বললাম এই কলমটা তুমি পিছনে দাও, ও দিল ওই পিছনে, ও দিল ওখানে, এভাবে একজন থেকে আরেকজন পাঠাই দেওয়া একদম পিছনে। তো এভাবে গোলকি বডি কি করে, একটা রাসায়নিক পদার্থ ওর কাছে না, ওদের ওর কাছে, ওদের ওর কাছে, ওদের ওর কাছে, এইভাবে একজন থেকে আরেকজন পাঠাই দেয়, একটা নেটওয়ার্ক তৈরি করে না তারা। এই জন্য গোলকি বডির পুরোটা গঠনটা কি বলা হয়, ট্রান্স গোলকি নেটওয়ার্ক। সংক্ষেপে শব্দটা থাকবে টিজিএন। ট্রান্স গোলকি নেটওয়ার্ক দিলে পারে ফেলবে, যেটা কই থাকে গোলকি বডিতে, গোলকি শব্দ আছে কিন্তু টিজিএন দিলে পারবা না। পরীক্ষা যেমন টিজিএন কই থাকে, গোলকি বডিতে। তো এটা মনে রাখা লাগবে টিজিএন শব্দটা, ট্রান্স গোলকি নেটওয়ার্ক। এখন আসো পরবর্তীতে, এই প্রত্যেকটা স্বতন্ত্র গাদাকে বলা হয় কি, গাদা মানে আবার ওই গাদা বুঝো না, ঠিক আছে। গাদা মানে বোঝা হচ্ছে স্তূপ, গাদা মানে কি বোঝাচ্ছে। তো তুমি যেখানে দেখতে পাইতেছো, তুমি আবার ভাইবো না একটা কোষের মধ্যে খালি এই জায়গাটাই থাকে, এখানে এটা হচ্ছে একটা স্তূপ, একটা ধরো এই পুরো বোর্ডটা হচ্ছে একটা কোষ, তো এই স্তূপটা হচ্ছে একটা গোলকি বোর্ড। আবার এখানে কিছু থাকতে পারে, এখানে কতগুলো থাকতে পারে, আবার এখানে কতগুলো থাকতে পারে। ধরো তো কলেজের মধ্যে যখন কলেজে ক্লাস হচ্ছে 9:30টায়, কারণ সবাই 9টা বাজে কলেজে আইসা বসে, আইসে কি সবাই ক্লাস বোঝায় বসে থাকে নাকি দল বাইন দেয়, এখানে কিছু পোলাপান আড্ডা মারে, ওখানে কিছু আড্ডা মারে, ওখানে কিছু আড্ডা মারে, প্রত্যেকটা আড্ডা রেখে আমি একটা দল বলতে পারি না। তো গোলকি বডি হচ্ছে কোষের বিভিন্ন জায়গায় এরকম গাদা গাদা করে থাকে, এই গাদাটারে কি বলি আমরা, গোলকি বডি বা ডিকটায়োজন। এই শব্দটা থাকবে ডিকটায়োজন, মানে ডিকটায়োজন তো একটু আগে বোধহয় দেখাইছিলাম তাই না। এখন যে জিনিসটা আমার লাগবে, দুইটা ডেফিনেশন আছে, ট্রান্সফেজ, একটা শব্দ হচ্ছে সিস স্পেস, দেখো আছে কিনা। তো ট্রান্সফেজ কাকে বলে, ব্র্যাকেট দাও, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি শব্দটা। সিস স্পেস কাকে বলে, ব্র্যাকেট দাও, কেন্দ্রের দিকে শব্দটা। একটা বলছে প্লাজমা মেমব্রেনের দিকে আর একটা বলছে কেন্দ্রের দিকে। এখন তোমার আমি দেখাই যে এই ছবিটার দিকে তাকাও, এটা তাকালে বুঝবা এটা কোষের কোন দিক, ভিতরের দিক, কেন্দ্র। কারণ আমরা বলছি কই থেকে তৈরি হয় এগুলো, নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের দিক থেকে আসে, তৈরি হয় কই থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এটা কি লেখা আছে, প্লাজমা মেমব্রেন মানে কি, কোষঝিলিয়া, ধরো এটাই কোষঝিলিয়া, এটা হচ্ছে কোষ, এই যে কোষ। তাহলে এই জায়গাটা কি কোষের কি সাইডে না মাঝখানে, এটা কোষের কি সাইড, প্লাজমা মেমব্রেন। তো দেখো এই গোলকি বডির কিছু কিছু গোলকি বডি আছে কোষের কোন দিকে আছে, কেন্দ্রের দিকে, আবার কিছু গোলকি বডি আছে কোষের কোন দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে। তাহলে কিছু আছে প্লাজমা মেমব্রেনের দিকে, যেগুলো প্লাজমা মেমব্রেনের দিকে থাকে ওগুলো বলে ট্রান্সসিস্টারনা। লম্বা লম্বা নালীগুলো কি বলছিলাম, কিন্তু যেগুলো প্লাজমা মেমব্রেনের দিকে থাকে এটা বলে ট্রান্সসিস্টারনা, আর যেটা কেন্দ্রের দিকে থাকে ওটা বলে সিসসিস্টারনা। কথা বল, হ্যাঁ, ট্রান্স মানে বুঝাইতেছে দূরে, এখানে ট্রান্সফার হয়ে দূরে চলে গেছে, কেন্দ্রের থেকে দূরে গেছে, কথা বলতে পারছি। আর যেটা কাছে আছে এটা আমরা বলি সিস সিস্টেম। এবং ট্রান্স এবং সিস এগুলা যোগের নাম আছে, এগুলা জৈব যৌগতে পড়বা, কেমিস্ট্রির রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে পড়বা, ঠিক আছে। ওখানে দেখ তুমি আমাদের এটাই মনে রাখো যে লম্বা লম্বা নালীগুলোরে কি বলছিলাম, সিস্টারনা যখন প্লাজমা মেমব্রেনের কাছে থাকে, প্লাজমা মেমব্রেন মানে কি কোষঝিল্লি, কোষঝিল্লির কাছে থাকে তখন বলি ট্রান্স সিস্টারনা, যেটা দূরে থাকে এটা বলি সিস সিস্টারনা। ওইটাই এখানে বলছে, দেখো লেখা আছে যে কেন্দ্রের দিকেরটা বলি সিস, আর যেটা হচ্ছে, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, ভুলটা কি আমি বলি, ভুল কিছুই না, এই যে এই দিকটারে এই জায়গাটারে বলি সিস স্পেস। কি ফেস, ফেস মানে কি বলি মুখ না, এই জায়গাটারে বলে সিস স্পেস। আর সিস স্পেসের প্রথম যে সিস্টেম না ওটারে বলে সিস সিস্টেম। আর এই জায়গাটারে বলি কি ট্রান্সস্পেস, ট্রান্সস্পেসের যে সিস্টেমটা প্রথমে থাকে এটা বলে ট্রান্স সিস্টেম। ভুল কিছু না, জাস্ট আমি সিস্টেম না দিয়ে বলছি, বইয়ের মধ্যে ফেজও আছে সিস্টেমও আছে, দেখো লেখাই আছে এটা, দেখো কি বলছে যে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে জায়গাটা ওই জায়গাটারে কি ফেজ বলছে, আর ট্রান্সফেজের প্রথম যে সিস্টেম না এটা আমরা বলি ট্রান্সসিস্টার। আর কেন্দ্রের দিকে যে জায়গাটা এটা কি ফেজ বলি, সিস ফেজ। আর সিস ফেজের শেষ যে সিস্টেম না এটা আমরা বলি, এই যে ট্রান্সফেজের শেষেরটা বলি ট্রান্সসিস্টার না, আর সিস ফেজের শেষেরটা বলি সিস সিস্টেম। এবার বুঝতে পারছেন তাহলে কয়টা জায়গা আছে স্যার, দুইটা জায়গা, কয়টা জায়গা, দুইটা। এই জায়গাটা বলি ট্রান্সফেজ আর এই জায়গাটা বলি সিস ফেজ। তো ট্রান্সফেজের একদম লাস্টের যে সিস্টেম না এটা আমরা বলি ট্রান্সসিস্টার, আর সিস ফেজের লাস্টের যে সিস্টেম না এটা আমরা বলি সিস সিস্টেম। ক্লিয়ার এই কথাটা, তাহলে এটার নাম হচ্ছে সিস সিস্টার না, এটার নাম হচ্ছে ট্রান্সসিস্টার না, জায়গাটার নাম কি ট্রান্সফেজ, আর এই জায়গাটার নাম সিস। ক্লিয়ার এতটুক, ওকে। এখন খালি কি দুইটাই আছে না, মাঝখান দিয়ে আরো দুইটা সিস্টেম না আছে, এই মাঝখানের গুলো তাইলে নাম কি আর এটা হবে, নাম চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে সিস্টেম আর একটা নাম আছে, দেখো মাঝখানে সিস্টেম গুলো বলা হয় মিডিয়াল সিস্টেম। আর মিডিয়াল মানে তো আমরা জানি মাঝখানে,
কথা কি বোঝাতে পারতেছি? তাহলে যে সিস্টার্নাগুলো থাকে যে এটা কেন্দ্রের দিকে থাকে এটা বলি কি সিস সিস্টার্না, যেটা কুজিলির দিকে থাকে এটার নাম ট্রান্স সিস্টার্না, মাঝখানের গুলারে বলি মিডিয়াল সিস্টার্না। তাহলে সিস্টার্না কয় প্রকার পাই পেলাম আবার? তিন প্রকার। তাহলে মধ্যভাগের গুলারে কি বলে? ব্র্যাকেট দিয়ে। ক্লিয়ার স্যার এতটুক? ওকে, এবার আসো ওই যে বেসিকল আর বেকুল দুইটা ডেফিনেশন আছে। বেসিকল আর কি বেকুল, দেখো কোনটারে কি কয় খেয়াল করো। আমি একটু জায়গা হলো মুইসা পেলে এটা তো এখন আমার লাগতেছে। সিস্টার্না তো বুঝতে পারছো নাকি স্যার? আচ্ছা, এবার হচ্ছে আরো দুইটা জিনিস আছে, বেসিকল আর বেকুল। দেখো স্যার এটা কি ছিল? সিস্টার্না না লম্বাটা? এই সিস্টার্নার সাথে দেখো তো গোল একটা বলের মতো আছে কিনা? এই সিস্টার্নার সাথে গোল একটা বলের মতো আছে কিনা? এই গোল বলটা কি দেখতে আকার বড় না ছোট? বড়। বাট এই গোলটা কি সিস্টার্নার সাথে লাগানো না আলাদা? এই গোলটা আকারে ছোট। তো যেই গোলগুলো আকারে ছোট এগুলোর আমরা বলি বেসিকল, কি বলি? আর যেগুলো আকারে বড় সিস্টার্নের সাথে লাগানো এগুলোর আমরা বলি বেকুল, কি বলি? কথা বলতে পারছি? এখন কথা এগুলোর মধ্যে কি থাকে? পানি থাকে, কিছুই না, তরল পদার্থ থাকে। বেসিকল বলছিলাম দুইটা বেসিকল মনে আছে? একটা নাম ছিল আমি বলি ফ্যাগোসাইটিক বেসিকল, আর একটা নাম ছিল পিনোসাইটিক বেসিকল। মনে আছে কিনা দেখো, কোষঝিল্লির ওখানে তৈরি হয়। ফ্যাগোসাইটিক বেসিকল জীবাণু ভক্ষণ করে নিজের ভিতরে ঢুকে রাখে, আর পিনোসাইটিক পানি ভক্ষণ, পানি জমায় রাখে। তো এই বেসিকল আর বেকুল স্যার, বেসিকল হচ্ছে আকারে ছোট আর বেকুল হচ্ছে আকারে বড়। যেখানে লেখাই আছে দেখো দুইটা কি বলছে, এই যে সিস্টার্নির পার্শ্ব দেখে এসছে, তার মানে এটা সিস্টার্নির সাথে লাগানো থাকে। সিস্টার্নির পার্শ্ব দেখে থালার মতো অংশগুলো, থালা সতের গুলো দেখ দাও, ওটার আমরা বলি বেকুল। বেকুল কার সাথে লাগানো থাকে স্যার? সিস্টার্নি। কিন্তু বেসিকল সিস্টার্নির সাথে লাগানো থাকে না। বেসিকলটা কি লাগানো থাকে না আলাদা হয়ে যায়? আলাদা। আর সিস্টার্নি সরি বেসিকল কারে কয়? ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ থাকবে। তাহলে ক্ষুদ্র থলিগুলোর কি বলবো? বেসিকল। আর বড় থলি যেগুলো সিস্টার্নির সাথে লাগানো থাকবে এগুলোর কি বলবো? বেকুল। যদি এখানে বড় শব্দটা লেখে নাই, কিন্তু আমি তো একটা কথা বলছিলাম যে বেকুল গুলো কার সাথে লাগানো থাকে স্যার? সিস্টার্নি। তাহলে সিস্টার্নির সাথে যেগুলো লাগানো থাকবে এগুলো নাম বেকুল। যদি এখানে বেকুল কথাটা লেখছে স্যার, না না লেখলো তো আমরা বাংলার রিডিং তো লেখছে নাকি, ওটা দেখলো বোঝা যায়। তাহলে এটার নাম কি? বেকুল। কারণ কার সাথে লাগানো আছে? সিস্টার্নির সাথে। এটা কি? বেকুল। এগুলো কি? বেকুল। এগুলো কি? বেকুল। এই মাঝখানে সাইডে যে গোলটা এটার কি বলি আমরা? বেকুল। আর যেই গোলগুলো আলাদা হয়ে গেছে এগুলো আর বেকুল বলি না, এগুলো কি বলি? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কোনটা ছোট হবে? বেসিকলটা ছোট হবে। আর বেকুলটা কি হবে? বড় হবে। ক্ষুদ্র ক্ষুদ্র দেখলে বেসিকল দেখা যায়। ওকে, এবার আসো এই তিন ধরনের যে অঙ্গ মানে জিনিস পাওয়া যায়, তিনটার কাজ তিন রকম, এটাই বলছে, কিন্তু এটা দাগানোর দরকার নাই। তিন অংশে কয় ধরনের এনজাইম থাকে? তিন ধরনের। এবং এটা কাজও কয় ধরনের স্যার? তিন। এটা দাগানোর দরকার নেই। এখন আসো আরেকটা কথা বলছে যে প্রাণী কোষে গোলগি যন্ত্র, প্রাণী কোষ দাগ দাও, গোলগি বডিগুলো দাগ দাও, একসাথে শব্দটা বললাম। প্রাণী কোষে সবগুলো গোলগি বডি একসাথে থাকে, বাট উদ্ভিদ কোষে দাগ দাও পৃথক পৃথক শব্দ দাগ দিছ। তাহলে উদ্ভিদ কোষে গোলগি বডিগুলো একসাথে থাকে না, এক একটা এক এক জায়গায় থাকে, ছড়ায় ছিটা থাকে। বাট প্রাণী কোষে সবগুলো গোলগি বডি কি হয়ে থাকে স্যার? একসাথে থাকে। এই কথা মাথায় রেখে এখন আসো এদের কাজ। এদের কাজ, আচ্ছা কাজটা পড়ার আগে আমরা এই কেমনে হচ্ছে ওই যে ওরা বলছিলাম কিনা কোষে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ কেন বলা হয়েছিল বলছিলাম? এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস নিয়ে যায়, কেমনি নিয়ে যায় এটা আমরা একটু দেখি। তো সে কই থেকে তৈরি হয়েছিল মনে আছে? এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে উৎপাদিত যে যৌগগুলা সে এগুলা নিয়ে যায় কোথায়? ফার্স্টে কোথায় যাবে বলো তো? আমরা আগে এখান থেকে একটু দেখি। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওখান থেকে সে তৈরি হলো। আগে কার কাছে যাবে? তারপরে এই মাঝখানে দুইটার নাম কি মনে আছে? মিডিয়াল সিস্টেম না? তারপরে কার কাছে যাবে? তারপরে কার কাছে যাবে? বেসিকল। কথা কি বুঝতে পারতেছো? এই সিরিয়াল অনুসারে যাবে। এবং আমরা আমাদের নোটের মধ্যে যদি দেখি, আমরা আমাদের গোলগি বডি নোটের মধ্যে যাই, নোটটার মধ্যে গেলে দেখবো আমি একটা ফ্লো চার্ট দিয়ে রাখছি। এই যে ফ্লো চার্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিকল গুলো কই যায় আগে? তারপরে মিডিয়াল, তারপরে ট্রান্স, আর শেষে কই চলে যাবে? প্লাজমা মেমব্রেন। কারণ আমরা বলছিলাম কেন্দ্র থেকে কোন দিকে নিয়ে যায়? বাইরের দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে ফ্লো চার্টটা, ঠিক আছে? ওর কাজের ফ্লো চার্ট, ও কেমনে কাজ করে। আচ্ছা নেক্সট চলে এসো। তাহলে এই জিনিসগুলো আমরা দাগাই ফেলি, কই থেকে কই যায়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিকল তৈরি হবে। বেসিকলটা কই যাবে? দেখো সিস সিস্টেম না? সিস থেকে কই যাবে? মিডিয়াল সিস্টেম না? মিডিয়াল থেকে যাবে কোথায়? ট্রান্স সিস্টেম না? তিনটা সিরিয়াল থাকবে। এবং দিন শেষে লাস্টে যায় কই যাবে? প্লাজমা মেমব্রেন। এই শব্দগুলো দেখো সিরিয়ালটা, সে এইভাবে হচ্ছে কাজের পরিবহনটা করে। তুমি লাগাই দিয়ে আসছো? হয়েছে স্যার এতটুক? আচ্ছা এবার আসো এখান থেকে ওর কাজ। আমরা বলছিলাম প্রোটিন যখন সরি রাইবোজোম যখন বলছিলাম, রাইবোজোম প্রধান কাজ ছিল প্রোটিন তৈরি করা। গোলগি বডি তার প্রোটিন তৈরি করা হবে না। সে কি করে জানো? সে হচ্ছে দাগ দাও, তার প্রধান কাজ গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড সংযুক্ত করা। দাগ দাও। তাহলে অলিগোস্যাকারাইডের পাশে একটা স্টার দিয়ে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড সংযুক্ত করা। আগে দাগ দাও, তো আমি বুঝাই দিতেছি কি বুঝাইতেছি। গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড
সংযুক্ত করে। এখন আসো গ্লাইকোপ্রোটিন জিনিসটা কি হয়েছে এতটুকু। আমি গ্লাইকোপ্রোটিন একটু যাই, একটা নতুন পেজ নেই। দেখো স্যার, গ্লাইকো শব্দটা মানে আমরা বুঝি গ্লুকোজ, তার মানে গ্লাইকো মানে বোঝায় শর্করা, কি বোঝায়? গ্লুকোজ দেখেন শর্করা, তাই না? আর প্রোটিন মানে তো আমরা বুঝি প্রোটিন, তাই না? এই শর্করা আর প্রোটিন যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন তারা আমরা কি প্রোটিন নামে ডাকি? গ্লাইকোপ্রোটিন। এখন স্যার এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে তো শর্করা আছে নাকি নাই? আছে, নাম ভাঙলেই পাওয়া যায় গ্লাইকো মানে শর্করা। এখন এই শর্করা 4 প্রকার হয়, কয় প্রকার? এই শর্করা যে 4 প্রকার, এগুলো তোমাদের বোটানির 3য় অধ্যায়ের মধ্যে আছে। একটা পেজ খুলে জাস্ট দেখে আসবে শর্করা যে 4 প্রকার। শর্করা ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট, কি বলে স্যার? পেজ হচ্ছে নতুন বইয়ের 106 নাম্বার পেজ, নতুন বই, পুরাতন 106 নাম্বার পেজে দেখো, এই যে দেওয়া আছে, দেখো কার্বোহাইড্রেট, দেখছো? 4 প্রকার, রাসায়নিক গঠন ভিত্তিতে 4 ভাগে ভাগ করা আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পাইছো কিনা লেখাগুলো দেখো, এই যে মাঝখানে আছে মনো, ডাই, অলিগো আর পলি। দেখো একটু দেখে আসলে হইলো। তাহলে এই শর্করা আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। 4 ভাগ কি কি? মনোস্যাকারাইড আমি সংক্ষেপে লিখলাম, তারপরে কি আছে? ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে অলিগোস্যাকারাইড। তো নরমালি মনোস্যাকারাইড মানে বুঝো যে শর্করার ভাঙলে আর কোনো শর্করা পাওয়া যায় না, মনে কত এক। যেমন এক্সাম্পল গ্লুকোজ, কে স্যার? গ্লুকোজ। গ্লুকোজ রে ভাঙলে আর কিচ্ছুই পাবে না তুমি, গ্লুকোজ ভাঙলে গ্লুকোজই পাবে না, তার মানে কি স্যাকারাইড? মনো। ডাইস্যাকারাইড মানে যেটা ভাঙলে কয়টা শর্করা পাওয়া যায়? 2টা। তো ডাইস্যাকারাইড কে জানো তোমরা? কি নাম শুনছো? সুক্রোজ। সুক্রোজ হচ্ছে চিনি, তারা ভাঙলে 2টা শর্করা পাওয়া যায়, একটা গ্লুকোজ আর একটা সুক্রোজ। তোমার জানার দরকার নেই, আমি জাস্ট তোমার ওই অলিগোস্যাকারাইডটা বোঝানোর জন্য এখানে আসছে। একটু উল্টা লিখে ফেলছি, অলিগোটা আগে হবে আর পলিটা পরে হবে, পলি সবচেয়ে বড়। আচ্ছা, তো অলিগোস্যাকারাইড ভাঙলে 2টা পাওয়া যায় না, ওরা ভাঙলে কয়টা পাওয়া যায় জানো? 3 থেকে 10টা শর্করা পাওয়া যায়। এটার ভাঙলে কয়টা শর্করা? একটা। এটার ভাঙলে, ওটার ভাঙলে 3টা থেকে 10টা। আর পলিরে ভাঙলে 10-এর বেশি শর্করা পাওয়া যায়। তাহলে অলিগোস্যাকারাইড কি বড় শর্করা না ছোট শর্করা? মোটামুটি মাঝারি শর্করা বলা যেতে পারে, 3 থেকে যেহেতু 10টা। যাই হোক, আমাদের যে গ্লাইকোপ্রোটিন ছিল, এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে গ্লাইকো আছে মানে শর্করা। এই গ্লাইকোপ্রোটিনে যে অলিগোস্যাকারাইড বা শর্করাগুলো আছে, এই শর্করাগুলা যেহেতু অলিগোস্যাকারাইড, একটা শর্করা না 3 থেকে 10টা, তাহলে একটা শর্করার সাথে আরেকটা শর্করা যুক্ত করা লাগবে না? মনে আছে আমরা বলছিলাম অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন। একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, আরেকটার সাথে আরেকটা যুক্ত হলো, কালকে তো পড়াইলাম। এখানে একটা বন্ধন কাজ করে বলছিলাম, কি বন্ধন? পেপটাইড বন্ধন। তাহলে একইভাবে স্যার অলিগোস্যাকারাইডের শর্করা কয়টা স্যার? তাহলে একটার সাথে আরেকটা যুক্ত হইতে হলে কি বন্ধন করা লাগবে না? এই বন্ধনটা করতে সহায়তা করে কে? গোলগি বডি। আর গোলগি বডির নামের মধ্যে তো বলছিলাম ট্রান্স গোলগি নেটওয়ার্ক, বলছিলাম কিনা? সে কানেকশন করতে সহায়তা করে। তাহলে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডগুলো যুক্ত করতে কে সহায়তা করে? খালি যে যুক্ত করে এমন না, সে যেহেতু যুক্ত করে তাহলে অলিগোস্যাকারাইড তৈরি করতে সহায়তা করতেছে না, সে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরিও করতে সহায়তা করে। তো তুমি পলিস্যাকারাইড মনে রাখার দরকার নেই, তুমি জিনিস মনে রাখো সে শর্করা নিয়ে কাজ করতেছে, গোলগি বডি কি নিয়ে কাজ করতেছে বেশি, আর রাইবোজোম কি নিয়ে কাজ করছিল? প্রোটিন। এতটুকু মনে রাখলে তোমার যথেষ্ট। আচ্ছা, উদ্ভিদ কোষ আর একটা কাজ করে। উদ্ভিদ কোষ শব্দটা দাগ দাও, কোষ প্রাচীর পাশিষ্ঠা দিয়ে রাখে, এটা এমসিকিউতে আসবে যে কোষ প্রাচীর গঠনে কে সহায়তা করে? মনে আছে কিনা কোষ প্রাচীর গঠনে সহায়তা করে? বিশ্বাস মনে আছে তোমাদের যে গোলগি বডি থেকে বেসিকল আসছিল, আর আরেকটা জায়গা থেকে জানি কি আসলো ভুলে গেছি আমি তোমার কোষ প্রাচীর নিয়ে দেখাই যে আসো কোষ প্রাচীর আছে, তাহলে দেখতে পাবে। এই যে কোষ প্রাচীরের মনে আছে 3টে স্তর ছিল, মধ্যবর্তী, প্রাথমিক প্রাচীর, মাধ্যমিক প্রাচীর। এই যে দেখো লেখা আছে সাইটোপ্লাজম থেকে প্লাজমোপ্লাস্ট আসছিল, আর গোলগি বডি থেকে বেসিকল আসছিল। এই যে দেখো লেখা আছে, হ্যাঁ, পেকটিন জাতীয় বেসিকল। তো বেসিকল শব্দটা গোলগি বডি পাইছি না পাই না তুমি আমার বলো? তাহলে বেসিকল কার জিনিস? আর গোলগি বডির বেসিকল দিয়ে কি তৈরি হয়েছিল? আর মধ্যবর্তী কার জিনিস? আর মনে হইছে? তাহলে গোলগি বডি কোষ প্রাচীর গঠনে সহায়তা করে না করে না? তো ঠিক হয়ে গেল, একসাথে 2টা কানেকশন করে বললাম। আর এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না স্যার? আচ্ছা, কইছিলাম আমরা। ওকে, এবার চলে আসো, এটা গেল। এবার হচ্ছে আমরা রাসায়নিক গঠন পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেসিকল মানে বুঝাই না, বেসিকল ছিল ছোট ছোট থলি, আর বড় বড় থলিগুলো ছিল বেকুল। এগুলা ওই সিস্টেনি থেকে আলাদা হয়ে আসে। এবার কি গঠন স্যার? রাসায়নিক গঠনের পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে স্যার। প্রোটিন 60 ভাগ পাশিষ্ঠা দিয়ে রাখো, প্রোটিন শব্দ রাখবা। গোলগি বডির কত ভাগ প্রোটিন? 40 ভাগ পাশিষ্ঠা দিয়ে রাখো ফসফোলিপিড, মানে লিপিড। সহজ কথায় ফসফোলিপিড মানে কি? শুধু লিপিড না, লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড আছে, আমরা বলছিলাম। ফসফোলিপিড মানে হচ্ছে লিপিড প্লাস ফসফরিক অ্যাসিড। ফসফোলিপিড মানে লিপিড প্লাস, এই দুইটারে একসাথে আমরা কি বলি? ফসফরিক অ্যাসিড। সংখ্যা লিখলাম, পি লিখলাম, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর একটা জিনিস বলছিলাম, অন্যগুলো আমরা দাগাবো না, কিন্তু ভিটামিন কে ছিল মনে আছে? এর আগের পেজে একবার দাগ দিচ্ছি, অন্যগুলা দাগাইও না।
তুমি প্রশ্ন করতে পারো স্যার ক্যারোটিনের জিনিসটা কি, তোমার প্রশ্ন থাকতে পারে না, এটা পরীক্ষা আসবে না স্যার। ক্যারোটিন জিনিসটা হচ্ছে এইগুলা, ক্যারোটিন নিয়ে আমরা একটা অধ্যায় আছে আমাদের এই বোটানি নবম অধ্যায় উদ্ভিদ সারি তত্ত্ব, ওখানে আমরা পড়বো সালোক সংশ্লেষণ। তো ক্যারোটিন হচ্ছে একটা রঙের নাম, রঞ্জক নাম শুনতো না, রঞ্জক। ক্যারোটিন হচ্ছে একটা রঙের নাম, ওর রং কি জানো? ক্যারোটিনের রং হচ্ছে কমলা। ক্যারোটিনের রং কি স্যার? কমলা। কথা বোঝাতে পারছি? তো এটা পরীক্ষা তোমার আসবে না। এবার আসো পরবর্তীতে, এখানে দেখো ওর আবার বলছিলাম ওরা এনজাইম থাকে, দেখো এনজাইম কি একটা দুইটা এনজাইম দিচ্ছে, অনেকগুলো এনজাইমের নাম দিচ্ছে। তা আমরা বলছিলাম যে জিনিস অতিরিক্ত দেয় এটার গুরুত্ব কমে যায়, পরীক্ষা কোনোদিন ওইগুলো পাবা না। কথা বলতে পারছো? বিশেষ না হলে টেস্ট পেপার নিয়ে খুললে বসছো, বই দেখো যে গোলকি বডি থেকে কি কি এনজাইম আসছে, এগুলো আসছে কিনা, আসে নাই। আর এগুলো সব তো একরকম, এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস। এই টিটিপিএস কারে ভাঙে? টিটিপিএ ভাঙে। সিটিপিএস কারে ভাঙে? সিটিপিএ ভাঙে। এটিপিএস কারে ভাঙে? তোমরা জানো এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। আমাদের একটা ক্ষারক ছিল এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। সিটিপি মানে হচ্ছে সাইটোসিন ট্রাইফসফেট, টিটিপি মানে হচ্ছে থায়ামিন ট্রাইফসফেট। এগুলো বুঝাই যায়, কিন্তু এগুলো পরীক্ষা আসবে না। তো হুদয় তুমি দাগাইয়া পড়াবারের লাভ আছে না। এবার আসে উৎপত্তি। তো উৎপত্তি আমরা জানি কই থেকে, মনে আছে? এটা অলরেডি একবার দাগাইছি। তো আমার বিরক্তটা এটাই, এক কথা দুইবার কেন লেখে? এর আগে না লেখে এখানে লেখলে পারতো না স্যার? এখানে সুন্দর একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দিয়ে লেখছে, এটা সুন্দর। ওখানে কেন লিখতে গেছে? এর আগে একবার দাগাইছি নেই পড়াটা, এই দুইবার দিতে যায় তো পোলা মানে পড়া বাড়ায় দেয়। এটা কয় প্রকার? তো এখানে কি সুন্দর করে লেখছে 3 প্রকার, কিন্তু এর আগে 3 প্রকার কইছে, কেমনে লিখে রাখছিল দেখছো? 3 প্রকার গোল দাগ দাও। সিস্টারনি, সিস্টারনি কি থলি বলছিলাম? চ্যাপ্টা থলি। বেসিকল কি গব্বর? ছোট গব্বর। আর বেকুল কি গব্বর? মিলছে কিনা আবার কথাগুলো আমার? এর আগে যদিও স্পেসিফিক ভাবে লেখা না, এখন তো লেখা আছে। ওকে, এবার আসো গোলকি বডির কাজ, মানে কাজ করলে আমাদের শেষ। এইটা ডাবলে লেখে গোল দাগ দিয়ে। আর মজার বিষয়, কাজটা মনে রাখতে পারবো না। এখন কাজ পড়ানোর সময় কাজ দেখবো যে 10টা 12টা দেওয়া থাকবে, আমি তোমার খালি স্টার দিতে বলবো 3-4টা, ওই 3-4টা এমসিকিউতে আসে। আর বাকিগুলা তো এমসিকিউতে আসে না, কিন্তু রিটেনে তো আসে স্যার। রিটেনের জন্য আপনি আবার যেমনি পারেন মনে রাখেন। মজার বিষয়, রিটেনের জন্য যেটা করবেন, যে 3-4টা স্টার দিয়ে রাখবো, এটা গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউতে বেশি আসে, এগুলো সারা ধরে ফেলে ভুল লেখলে এগুলো আগে লেখবা। বাকিগুলো রবীন্দ্রনাথের কবিতা লেখা দিয়ে এসছে, স্যার ধরতে পারবেন না। সত্য কথা, স্যারের এত টাইম নেই স্যার। স্যারদেরকে যখন খাতা কাটতে দেয় 700টা খাতা দিয়ে দেয়, সময় দেয় 1 সপ্তাহ, মানে একদিনে 100টা খাতা, এত সোজান একটা খাতা কাটা। কথা বলতে পারছি? তো স্যাররা এত ভালো করে দেখে না, ফার্স্টেই দেখে ক নাম্বার অ্যান্সারটা ঠিক আছে কিনা। ক নাম্বার খ নাম্বার ভালো করে লেখলে ভাবে যে ছেলেটা ভালো, ছোট ক নাম্বার। এবার লেখার সময় তোমার বলবে কি, উদ্দীপকের অঙ্গাণুটার কাজ লেখো। কি বলবে? এখন আমরা পড়াইতেছি কি স্যার? গোলকি বডি না? পরীক্ষা আসলো কি উদ্দীপকের অঙ্গাণুটার কাজ লেখো। তোমরা যারা পড়া পারো না, মানে পড়াশোনা করো না, ফাঁকিবাজি করো, তোমরা ফার্স্টে লেখো নিচে উদ্দীপকের অঙ্গাণুটির কাজ লেখা হলো, তাই না? এখন এটা অঙ্গাণুটির কাজ লেখা। এই অঙ্গাণুর নাম তো জীবনের খাতার মধ্যে খুঁজে পাওয়া যায় না। অঙ্গাণুর নাম আর জীবনে লেখে না, কি লেখে নিজেও জানে না। এখন তোমার মাথায় কিছু না থাকলে না তুমি এই কাজ করো, কিন্তু যারা পারে ওরা কি করে জানো? ওরা ফার্স্টে লেখে উদ্দীপকের অঙ্গাণুটি হচ্ছে, অঙ্গাণু হচ্ছে গোলকি বডি, ও ফার্স্টে এটা লিখে ফেলে। এবং তুমি জানো এটা লেখার পর আর কিচ্ছু লেখার দরকার নাই, তুমি 1 নাম্বার পেয়ে গেছো। শুধু এই কথাটা লেখছো মানে 1 নাম্বার পাইছো। এখন এটা যে গোলকি বডি কেমনে চিনলা? কিছু না কিছু তো উদ্দীপকে দেওয়া ছিল। উদ্দীপকে দেওয়া ছিল কোষের ভিতরে এমন একটা অঙ্গাণু আছে যেটাকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। ওইটা দেখে তুমি চিনছো, তো তুমি লিখবা যে গোলকি বডি হচ্ছে কোষের এমন একটা অঙ্গাণু যেটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কারণ ও কোষের কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কই নিয়ে যায়? কোষ ঝিল্লি। শেষ। এটা লেখছো মানে তুমি অনুধাবন করতে পারছো, আন্দা লেখো নাই, মানে বান্ধবীর থেকে দেখে লেখো নাই, নিজে বুঝছে লেখছো। এটা লেখছো মানে আর কয় নাম্বার? 1 নাম্বার। 1 1 2 পেয়ে গেছো। এবং এটা লেখার সময় একটা গ্যাপ দিও, কিন্তু গ্যাপ কেন? তো গ্যাপ মানে বোঝায় তুমি এই জায়গাটা জ্ঞানের অ্যান্সার আর এটা কিসের অ্যান্সার। আবার এবার লিখে দিও না স্যার এটা অনুবাদ, এটা জ্ঞান। স্যার কি এত বুক আছে স্যার বুঝবে না? তুমি এগুলো লেখা থাকে গ্যাপ দিবা, তাইলে বুঝবে। এবার এসে লিখবে, এবার আরেকটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে লিখবে নিচে গোলকি বডির কাজ লেখাল। এবার এই 8-9টা কাজ লাগবে ওটার জন্য 1 নাম্বার। বিশ্বাস হয়? 8টা 9টা কাজ লেখলে 1 নাম্বার। যে কাজগুলো আছে এখন গোলকি বডি সবগুলো লেখবা, লেখলে কয় নাম্বার দিকে? এটার জন্য কয় নাম্বার পাইছো? 1। এটার জন্য কয় নাম্বার? 1। 2 লাইনের জন্য 2 পেয়ে গেছো, আর ওই বাকি 8 লাইন লেখলে 1 নাম্বার পাবে। আর বলে স্যার আমি যদি এই 2টা না লিখি, শুধু 8টা কাজ লিখি, তাহলে কি আমি 3 পাবো না? হ্যাঁ, তখনও 3 দিবে। কিন্তু কোনটা সোজা বলো তো? এটা সোজা না, কারণ এখানে 2 নাম্বার অটোমেটিক গেইন হয়ে যেতে তাড়াতাড়ি। কথা বুঝতে পারছি আমি? তো সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে এরকম, তোমরা তো জ্ঞানের অ্যান্সার লেখো না, ডাইরেক্ট লেখা শুরু করে দাও। মানে কেউ হয় ডাইরেক্ট কাজ লেখে, কেউ স্যারের আদেশ দেয় স্যার নিচে যান। আর ওই দিন যদি স্যারের বিবি সাহেবের সাথে স্যারের ঝগড়া হইতে পারে, তোমার কপালের নাম্বার নেই, তোমার জীবনের নাম্বার দিবে না। স্যারের তুমি কইতেছো স্যার নিচে যান, আবার অনেকে কোনা দিয়ে লেখে পি টি ও, প্লিজ টার্ন ওভার, মানে স্যার মনে বোঝে না যে পরের মেঝে যাওয়া লাগবে, তুমি স্যারের শিকার লাগবে যে স্যার পরের মেঝে যান। এগুলো লাগবে কেন স্যার? খুদের টাইম নষ্ট। আবার স্যারের যেসব স্যারের মেজাজ একটু গরম, মানে আমার মতো, ওরা কিন্তু এগুলো ধরে নাম্বার কাটটা দিবে। আসেন গোলকি বডির কাজে আসেন।
আমরা কি সব মুখস্থ করবো না, যেগুলো এমসিকিউ সেগুলো মুখস্থ করবো, আর অন্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কবিতা লিখে দিয়ে চলে আসবে। সরি, গল্পগুচ্ছ তার কবিতা নাকি। এবার আসো 1 নম্বর পয়েন্ট, লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। ভুল দাগ দাও, দাগাইও না, আমি যেটা দাগাইতে বলবো ওইটা দাগাই। লাইসোজোম শব্দটা দাগ, এটা এমসিকিউতে আসবে। 5 স্টার দিয়ে রাখা। লাইসোজোম তৈরি করে কে? গোলকি বডি নিজে কই থেকে তৈরি হয়েছিল? মসৃণ এক জায়গা থেকে তৈরি হয়েছে, আবার আরেকজন তৈরি করতেছে, তাই না? 2 নম্বর পয়েন্ট আসো, দাগাইও না, এটা দাগ দেওয়ার দরকার নেই। 3 নম্বর পয়েন্ট আসো, দাগ দেওয়ার দরকার নেই। 4 নম্বর পয়েন্ট আসে কোষ প্লেট, 5 স্টার দিয়ে রাখা, এটা এমসিকিউতে আসবে। কোষ প্লেট কে তৈরি করে? স্যার কোষ প্লেট মানে কোষ প্রাচীর কে বোঝায়? আর আমরা বলছিলাম কিনা কোষ প্রাচীর কে তৈরি করে? গোলকি বডি তৈরি করে, একটু আগে বলছি না, এটা এমসিকিউতে আসবে। এবার আসো 5 নম্বর পয়েন্ট, গোল দাগ দাও, লাগবে না। এবং তুমি আমার এখন ব্যাখ্যা করতে কইও না স্যার হেমিসেলুলোজ মানে কি, মাইক্রোবায়োম মানে কি। স্যার কোষ প্রাচীর পড়ানোর সময় এগুলো পড়ানো হয়েছে কিন্তু। এবার আসেন 6 নম্বর পয়েন্ট, লাগবে না। কোষ তো পানি বের করে, এটা বোঝাই যায়। ও কি করছিল? কোষে কেন্দ্র থেকে কোষঝিলিত নিয়ে আসছিল না বিভিন্ন পদার্থ, আনছে কেন? এক কোষ থেকে আরেক কোষে দেওয়ার জন্য, বাইর করে দেওয়ার জন্য। এবার চলে আসো 8 নম্বর পয়েন্টে, পলিস্যাকারাইড, এটা 5 স্টার দিয়ে রাখে। সে শর্করা তৈরি করে, বিভিন্ন ধরনের শর্করা। আর শর্করা মনে আছে আমরা যখন পড়ছিলাম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ওলিগো, যে পলিস্যাকারাইড ছিল না, ছিল না? পলিস্যাকারাইড মানে কারে বোঝায়? শর্করা, এটা মনে রাখো। এই জন্য ওরা একটা নামে ডাকা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এগুলো যদি ভুল করেন স্যার, আমি আর কি কমু আপনার। বোঝাই যায় একটা জিনিস কোনটা আসবে পরীক্ষায়। বিশ্বাস না হলে তুমি টেস্ট পেপার খুলে দেখে, এই এমসিকিউ চলে আসছে, হিউজ পরিমাণে আসছে। এবং আমরা যখন জুলজি, তোমরা জুলজি যখন এমসিকিউ ক্লাস সলভ করালাম, কষ্ট লাগে, তোমরা অর্ধেক পরিমাণ আসলে যারা আসছে তারা বুঝতে পারছে আসলে বইয়ের কোন জায়গা থেকে এমসিকিউ কি কেমন লাগছিল ওই দিন ক্লাস। ওই দিনটা মনে হইতেছে না যে সব পারি। একইভাবে এই অধ্যায়টা পুরোটা শেষ হলে, এখন সমস্যা এই অধ্যায়টা বড়, শেষ হতে দেরি হবে। পুরোটা শেষ হলে আমরা এমসিকিউ পড়াবো, তখন বুঝবা স্যার এই বইয়ের বাইরে, আবুল হাসান স্যার বইয়ের বাইরে থেকে একটা এমসিকিউ আসবে না, সব এই বইয়ের এগুলাই। তুমি দেখবা পরীক্ষা ডিরেক্ট হুবহু এটা হিসাব আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারে। ওকে দেন 9 নম্বর পয়েন্ট, এটা একটু দাগাও, স্টার দেওয়ার দরকার নাই, দাগাও। আর তোমরা কি জানো কোষে শক্তিকর কারে বলা হয়? আর আমরা জানি এটিপির জৈব মুদ্রা বলা হয়, তোমরা বোধহয় অ্যাসিস্টে বসছো, বায়োলজিক্যাল কয়েন। তাহলে ওই মাইটোকন্ড্রিয়ার এটিপি তৈরিতে সহায়তা করে। দেন যেটা লাগবে স্যার, ভিটামিন সি সঞ্চয়, 5 স্টার দিয়ে রাখো। এই জায়গায় এসে আমি ভুল করছিলাম, একটু আগে বলছিলাম ভিটামিন কে, ওই যে উপরে দেখো তাকায় রয়েছে তোমার দিকে, আর এখন এসে বলছে ভিটামিন সি। স্যার ভিটামিন কে তার ভিতরে থাকে, আগে থেকে থাকে, রাসায়নিক গঠন। কিন্তু ভিটামিন সি কিন্তু তার ভিতরে আগে থেকে থাকে না, সে তৈরি করে, সঞ্চয় করে। কথা বুঝতে পারছো? সঞ্চয় করে বলে অ্যান্সার কোনটা হবে? সি। আর রাসায়নিক গঠনে ভিটামিন কে থাকে বললে ভিটামিন কে। কথা ক্লিয়ার স্যার? আচ্ছা দেন কোষ প্রাচীর, জাস্ট কোষ প্রাচীর দাগ দাও। আমরা জানি কোষ প্রাচীর আসলে অ্যান্সার কি? গোলকি বডি, এটা তো অলরেডি একবার দাগাইছি, এগুলা দাগানোর দরকার নেই, কারণ কোষ প্রাচীর দেখলে আমরা অ্যান্সার কি বুঝে ফেলছি, গোলকি বডি। তাহলে এই লাইনটা কি লাগতেছে পুরোটা? এবার আসো আরেকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, 12 নম্বর পয়েন্ট, শুক্রাণুর অ্যাক্রোজোম শব্দ দাগ দাও, 5 স্টার দিয়ে রাখো। কয়েকটা স্টার দাও, এতগুলো স্টার দাও যাতে রাত্রেবেলা কারেন্ট চলে গেছে তারায় আলোকিত হইয়া তোমার বাবা মামার মুখ উজ্জ্বল করতে পারে। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম কে তৈরি করে? গোলকি বডি। এখন তুমি প্রশ্ন করছো অ্যাক্রোজোম জিনিসটা কি? শুক্রাণু দেখছো কখনো? শুক্রাণু দেখছো তুমি ছবিতে না? আচ্ছা এটা ধরো শুক্রাণু, এই শুক্রাণুর মাথার মধ্যে হচ্ছে একটা অংশ থাকে, মাথার ভিতরে মাথার মধ্যে একটা অঙ্গ থাকে, ওইটা বলে অ্যাক্রোজোম। ওটার কাজ কি জানো? ওইটা থেকে একটা এনজাইম ক্ষরণ হয়, এনজাইম না জানি অ্যাসিড, অ্যাসিড হায়ালুরোনিক অ্যাসিড, নাম কি? আচ্ছা তোমার তো হায়ালুরোনিক অ্যাসিড মুখস্থ করার দরকার নেই, আমি তোমার বোঝানোর জন্য বলতেছি খালি। এই মাথাটার মধ্যে থাকে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের মধ্যে একটা অ্যাসিড থাকে, নাম কি? ও কি করে জানো? ও ডিম্বাণু আছে না, ডিম্বাণু দেখতে কেমন গোল না? ডিম্বাণু গায়ের মধ্যে যে মাথাটা দিয়ে যায় গুতা মারে, গুতা মারে অ্যাসিড নিঃসরণ করে। অ্যাসিড নিঃসরণ করলে ডিম্বাণুর কোষঝিলিরা ফেটে যায়, তখন ওটা দিয়ে শুক্রাণুর ভিতরে ঢুকে যায়। কথা বুঝছো? মানে তুমি একটা দেয়াল দিয়ে ভিতরে ঢুকতে চাও, দেয়ালের দরজা বন্ধ, তাহলে কি করো? দেয়াল ভাঙিয়ে ফেলবা না? ওর মাথার এই অ্যাক্রোজোম থাকে, এখানে অ্যাক্রোজোম থেকে একটা অ্যাসিড নিঃসৃত হয়, ওইটা দিয়ে ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারে। তাহলে শুক্রাণুর কই অ্যাক্রোজোম থাকে? লেজের মধ্যে না মাথার মধ্যে? আর অ্যাক্রোজোম তৈরি করতে কে সহায়তা করে? গোলকি বডি। এটা এমসিকিউ প্রচুর আসে। আর 13 নম্বর পয়েন্ট লাগবে না। তাহলে স্যার মোটামুটি তো 5-6টা এমসিকিউর জন্য পড়ছি, আর বাকিগুলো ওই যে লিপিড তৈরি করে, তারপরে শর্করা তৈরি করে লিখে দিবা। তবে ভুলেও প্রোটিন তৈরি করে এটা দেখাইও না। প্রোটিন কি পাইছি এখানে? প্রোটিন একজনই তৈরি করে, কে? রাইবোজোম। তো এইসব জিনিস ভুল করলে কিন্তু 4 নাম্বার কাটটা দিবে। কথা বুঝতে পারতেছো? কই কই ওইখানে লেখছে? আচ্ছা তাহলে সমস্যা নাই, কিন্তু যদি বলে প্রোটিন কে তৈরি করে, তখন ভুলও কিন্তু এটা দেখানো যাবে রাইবোজোম। কিন্তু যদি এভাবে বলে গোলকি বডির কাজ কোনটা, তখন যদি দেয় প্রোটিন তৈরি, কারণ আমি আবার বলি এইসব প্রশ্ন মিনে আসবে না, কারণ তুমি আমার বলো সবগুলো কাজ কি তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব? তোমার স্যারও তো একটা পারতো না। তোমার কাছে মনে তোমার স্যারে কি এত ইয়ে ছিল? আমি এত ইয়ে ছিল, আমি সবগুলো পারতাম। তা যে জিনিস স্যারে নিজে পারে না, এটা তোমার জন্য দিবে না।
তুমি আমার বলো, তুমি তো এখন পর্যন্ত পড়াশোনা করতেছো, আর 1-1.5 মাস পড়ে ফেলছো না, মোটামুটি ধারণা হয়েছে কি মুখস্থ হয় কি হয় না। ভালো জিনিসে মুখস্থ নেই, কাজ সব মুখস্থ থাকবে তোমার। তো সারারে আমি কি করে, আমি যেগুলো যেগুলো স্টার্ট দিয়ে গেছি এগুলাই, এখান থেকে এটা দিবে না যে গোলকিপারের কাজ কি। তাহলে আমি করতাম কি জানো, যদি কঠিন এত করতাম আমি এটা দিতাম, যে প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা। তারপর আর কোনটা দিতাম জানো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুত দ্রব্যকে ঝিল্লিবদ্ধ করা, প্রাণরস নির্গমন করা, আরেকটা দিতাম কি লিপিড সংশ্লেষণ করা। এমন অপশন দিতাম যেগুলো কেউ পড়ে না। তো এগুলো দিয়ে প্রশ্নের মান কি উপরের দিকে উঠলো না নিচে নামলো, তাহলে উল্টা পাল্টা প্রশ্ন করে লাভ কি, বুঝেন নাই? আসবে না। অর্থাৎ এগুলো পড়তে যায় ব্রেনের চুলগুলো এমনি পড়তেছে, ঠিক আছে, আর হেয়ার ড্রপ করার দরকার নেই। এবার আসেন লাইসোজোম। কি জোজোম? ছোট্ট একটা পড়া, এটা 1 পেজের একটা পড়া, লাইসোজোম। এবং তোমরা হয়তো এটা নিয়ে অনেক শুনছো। ও কি করে স্যার? জীবাণু ভক্ষণ করে, তাই না? আচ্ছা, তো এর মধ্যে একটা এনজাইম থাকে, ওই এনজাইমটা আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। কি এনজাইম? এই এনজাইমের কারণে সে জীবাণু ভক্ষণ করতে পারে। শুধু জীবাণু নয়, ওই বেচারা কোষও খেয়ে ফেলতে পারে। ও তো একটা কোষের ভিতরে থাকে নাকি, একটা কোষের অঙ্গাণু না? ও নিজে একটা কোষ থেকে আরেকটা কোষে খাইয়ে ফেলতে পারে। ওই স্মরণ কই, বাদ দিয়ে দিবে, একবার বাদ দিয়ে দিবে। নীরা, তোমার 4 দিন মিস গেছে, আজকে যদি না আসতা সত্যি বায়োলজি ব্যাস থেকে আমি বাইর করে দিতাম। হাইড্রোলাইটিক এনজাইম। কি এনজাইম? তো নরমালি আমি তোমার বলে রেখে, লাইটিক মানে ভাঙ্গা, এই কথাটা অনেকবার আসবে বায়োলজিতে। লাইটিক মানে কি করা? তো হাইড্রোলাইটিক এনজাইম মানে হচ্ছে, হাইড্রো মানে পানি, এনজাইম গুলো অনেকটা পানির মতো, এবং ওরা ভাঙ্গা ফেলে। কারে ভাঙ্গে জানো? কোষে ভাঙ্গা ফেলতে পারে। শুধু কোষের না, কোষের লাইসোজোম কি একটা অঙ্গাণু না? এটা কোষের মধ্যে খালি এই অঙ্গাণু আছে না, আরো অনেক অঙ্গাণু আছে। ও অন্যান্য অঙ্গাণু ভাঙ্গা ফেলতে পারে, আবার নিজের কোষটারও ভাঙ্গা ফেলতে, নিজেও ভাঙ্গা যায় একবার করে। তার মানে ও অনেকটা বোমার মতো, বিস্ফোরকের মতো। কথা বুঝতে পারছো? তাহলে এই এনজাইমটা থাকার কারণে, এই এনজাইমটা থাকে যার মধ্যে, তারে আমরা কি বলি স্যার? লাইসোজোম। তাহলে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে, সাইটোপ্লাজম না, সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম থাকে তারে কি বলি? আচ্ছা, এবার আসো, ডাক দাও এক স্তরী পাশিসটা দিয়ে না। স্যার রাইবোজোম বলছিলাম কয় স্তরী? ও মাইল লাগাম এক করে, রাইবোজোম কোনো স্তর ছিল না। আর হ্যাঁ, গোলকি বডি ছিল 2 স্তর, প্যাচ লাগাইতেছে। আর এখন পাইছি লাইসোজোম, ওটার 1 স্তর। এখন একটার পর একটা দেখবা আইবো, একটা 1 স্তর, একটা 2 স্তর, একটা স্তর ছাড়া মাথাটা পুরো গোলমাল হয়ে যাবে। স্যারের নোটের মধ্যে সব একসাথে করে দেওয়া আছে, দেখাইছিলাম স্যারের নোটের মধ্যে। আমি তোমার দেখাই, 1 স্তরী 2 স্তরী, কোনটা কয় স্তরী একবার একবার একসাথে দেওয়া আছে। আমি তো দেখাইতেছি, তো খেয়াল করো। হাই হাই, বেশি ইয়াতে চলে গেছে। কোষের প্রকারভেদ, কি চোখ দিয়ে পানি বেরিয়েছে না? আচ্ছা, এই যে খেয়াল করো, কোষের বিভিন্ন অঙ্গাণু, এগুলো হচ্ছে আবরণীবিহীন, এগুলো হচ্ছে এক আবরণী, আর এগুলো হচ্ছে ডাবল আবরণী। তো স্যার এভাবে একসাথে পড়াটা ইজি না? তো এটা কখন হবে? যখন পুরোটা অধ্যায় পড়বা তখনই না পড়তে পারবা। এখন আপাতত দাগায় দাগায় স্টার দিয়ে দিয়ে দাও, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। যখন তুমি নোটটা নিয়ে বসবা তখন দেখবা তোমার সব গুছানো দেওয়া আছে। স্যার নোটটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, তুমি কল্পনা করতে পারবো না। গত 1 বছর ধরে এটাই বানাইছি পয়সা পয়সা। কারণ হ্যাঁ, এখন হ্যাঁ, এক অধ্যায় তো পোলা মাইন এলে তো প্রথম অধ্যায় আগে পড়ানো লাগবে, এটা দিয়ে তো পোলা মাইন ধরা লাগবে, বুঝো নাই? টেকনিক তো সবাই কাটায়। এখন তুমি আমার কাছে 1 অধ্যায়ের আইসা পর, তোমার কাছে আমার কাছে পড়া ভালো লাগছে, যে হ্যাঁ স্যার ভালো পড়াইতেছে, আমি থাকতেছি। পরের অধ্যায়ের শীট না দিলে তুমি চলে যাবে নাকি? যাবা না, তুমি থাকবাই, বুঝো নাই? সব জায়গায় তো বুদ্ধি খাটাইতে হয়। আচ্ছা, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, বলে দিলে তুমি যাবা না, আমি তো জানি। আচ্ছা গেল আমার কি, তুমি যাওয়া লাগবে না, আমি তো বাইর করে দিব, তুমি ক্লাসে নিয়ে আসো। আসো, 1 স্তরী, 1 স্তরী দাগ ইস্টা দিছ। আচ্ছা এবার আসো, কে এটা আবিষ্কার করছে, নামকরণ করছে? তো দুবে, এবং নাম বোধহয় শুনছিলে এটা তোমরা এসএসসি তে, শুনছিলা? দেওয়া ছিল, ব্যান্ডা নাম ছিল বোধহয় মাইটোকন্ড্রিয়ার ব্যান্ডটা, তাই না? দুবে দাগ দাও, নামকরণ দাগ দাও। স্যার আবিষ্কার না কিন্তু, উনি কি করছে? নামকরণ। এবার উৎপত্তি আগেরটার মতোই, আগেরটা কই দিকে উৎপত্তি ছিল? এন্ডোপ্লাজমিক, বাট মসৃণ ন মসৃণ, কিন্তু এখানে কি ছিল? এখানে তাহলে শুধু এন্ডোপ্লাজমিক মনে রাখ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। কই থেকে তৈরি হয়? কিন্তু আরেকটা জিনিস দিয়ে রাখছে, দাগাও, গোলগি বডি থেকে প্যাকেজকৃত, মানে একজনে তৈরি করে আরেকজনে প্যাকেজ করে। ওর আবরণ আছে না নাই? আবরণ, এই আবরণটা তৈরি করে কে দেয়? এটারে বলছে গোলগি বডি প্যাকেজ করে দেয় ওরে, মানে এনজাইমটা সহকারে ওরে প্যাকেজ করে দেয়। যদি এটা আসবে না এইভাবে, বাট কই থেকে তৈরি হয় এটা মনে রাখা লাগবে। জানা সব বিস্তৃতি, কি স্যার? বিস্তৃতি। ও কই কই পাওয়া যায় আর কি। তো নর্মালি সে কই বেশি পাওয়া যায় জানো? হ্যাঁ, তোমরা সবাই জানো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে, তাই না? ফ্যাগোসাইটোসিস। তো লাইসোজোমের কাজ কি? ও তো জীবাণু ভক্ষণ করে, তার মানে যে জীবাণু ভক্ষণ ওর সাথে মিলে যাবে, ওর সাথে তো বেশি থাকবে, তাহলে সে শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে, স্টার দিয়ে রাখে। আর প্রায় সব প্রাণী কোষে থাকে, তবে সবচেয়ে বেশি কোন কোন জায়গায় থাকে? বৃক্ক শব্দ দাগ দাও, অন্ত্র দাগ দাও, ওদের ওখানে লাইসোজোম বেশি। এবার আসো, এক জায়গায় লাইসোজোম থাকে না, আরবিসি,
থাকে না দাগ দাও, আরবি সেবা সিস্টার দিয়ে। এটা ভুল করা যাবে না। লোহিত রক্তকে নিয়ে থাকে না, লোহিত রক্তকে নিয়ে জীবাণু বক্ষণের দরকার। লোহিত রক্তের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, তাই না? হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা, তো ওর তো জীবাণু বক্ষণের দরকার নেই। এখন নরমালি লাইসোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে নাই কিন্তু। তবে এখন মানে ইদানিং বর্তমানে উদ্ভিদ কোষ লাইসোজোম না, লাইসোজোমের মতো করে একটা অঙ্গাণু পাওয়া গেছে, যেটা বলছে সম্প্রতি উদ্ভিদ কোষ লাইসোজোমের ন্যায় অঙ্গাণুটার নাম রাখবে স্পোরোজোম। তাহলে স্পোরোজোম লাইসোজোমের মতো কোন কোষে থাকে এটা? এবং এই স্পোরোজোমের আরেকটা নাম আছে ওলিওজোম। স্যার আমার কোনো দোষ নাই স্যার, পড়া বেশি, আমি কি করবো? এইগুলো তোমার অনেক বেশি লাগবে স্যার, এত এত কি জিনিস কেমনে মনে রাখবে? আমি বলছি তো মনে রাখার দরকার নেই, দেখা দেখা পড়ো, বুঝো কিনে। আমার কথা তো ভাইলে বুঝো কিনে এটা দেখবা, তুমি তুমি যে বুঝো আর কোনো সমস্যা নাই। সত্যি কথা আমার মাথায় রাখো, একটা বছর পরে দেখবা অটোমেটিক সব মাথায় ঢুকতে মানে মুখস্থ হয়ে যাইতেছে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এখন শুধু তুমি দেখবা তুমি পড়া বুঝতেছো কিনা। যদি দেখো পড়াও বুঝো না, তাইলে স্যার তোমার ব্রেনে সমস্যা আছে, ডাক্তার দেখো। আচ্ছা, স্পোরোজোম আর কি জোম? ওলিওজোম। এখন আসো, ওরা ওরা কই থাকে বলছিলাম? উদ্ভিদ কোষ। তবে ওরা প্রাণী কোষের চাইতে আকার একটু কি হয়, ছোট ছোট শব্দ, একটু তাক দিয়ে রাখো, ছোট শব্দ তাক। এটার কাজ কি? লাইসোজোমের কাজ কি ছিল? আমাদের লাইসোজোমের কাজ কি ছিল? জীবাণু বক্ষণ। কিন্তু উদ্ভিদ কোষে তো লাইসোজোম থাকে না, কিন্তু ওটার মতো করে থাকে, এটার নাম কি দিছি? কিন্তু ওইটা তো জীবাণু বক্ষণ করে না। ও কি করে স্যার? তেল জাতীয় শব্দটা জিল্লিবদ্ধ করে থাকে। তেল জাতীয় পদার্থ পাইলে ওটা চারিদিকে প্যাকিং করে ফেলে আর কি, বেসিকল তৈরি করে ফেলে। মনে আছে বেসিকল তৈরি করছিল এরকম? এটা বেসিকল তৈরি করে। ওকে, এই যে ওলিওজোম বলছিলাম না, এটা কয় স্তর বিশিষ্ট? ওটা এক স্তর। লাইসোজোম কয় স্তর বলছিলাম? তো এটা তো লাইসোজোমের মতো, এটা কয় স্তর হবে স্যার? আসো ভৌত গঠন, লাইসোজোম পরীক্ষা আসে না, ভৌত গঠন আসে না, রাসায়নিক গঠন নাই তো স্যার। ভৌত গঠনে 2 লাইন লাগছে, কিছু আসবে? আসবে কি জানো? কাজ। লাইসোজোমের কাজ পরীক্ষা আসবেই আসবে, কারণ ওটা জীবাণু বক্ষণ করে অনেক কাজ আছে। ভৌত গঠনে আসে স্যার, দেখছো বৃত্তাকার গোলাকার এগুলো আমরা দাগাবো না, ব্যাস এগুলো পরীক্ষা আসে। তারপর জাস্ট ব্যাস্ট একটা দাগ দিয়ে রাখবেন, পরীক্ষা আসবে না, কোনোদিন আসবে না। তবে আমি বলছিলাম আমি তোমার সবচেয়ে বেশি দাগাই দিব। এই শুধু জামালপুর না, আমি এটা সাফা মারতেছি না, সারা বাংলাদেশে তুমি যে স্যারের কাছে বায়োলজিতে পড়ো না কেন, আমার সাথে বেশি তোমার কেউ দাগাই দিবে। আর আমি বলছি একদিন পোলামানে আমি একটু বাড়ায় পড়াইলে পোলামানে একটু কম পড়ে, কমায় পড়াইলে ওটা অর্ধেক পড়ে না, এই জন্য একটু বাড়ায় পড়ে। কিন্তু এটা পরীক্ষা আসবে, যাদের ব্রেন ভালো, ইচ্ছা থাকলে মুখস্থ করতে পারো আর কি। এবার আসো, লাইসোজোম এক স্তরের আবরণ কয়বার দাগাবো এক জিনিস বাবা, এগুলো দাগানোর দরকার নেই। এখন আসো, 2টা ডেফিনেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা ডেফিনেশন, কিছু কিছু পদার্থ আছে, কিছু কি আছে লাইসোজোমের ভিতরে কি আছে বলছিলাম? এনজাইম আছে না? এনজাইমটা ভালো এনজাইম না খারাপ এনজাইম? হ্যাঁ বল, কই সবগুলোতে এক স্তর, লাইসোজোমটা এক স্তরে ছিল, প্রথম থেকে এক স্তর ছিল না? আচ্ছা, তো লাইসোজোমের ভিতরে কি থাকে স্যার? এনজাইম। এনজাইমটা ভালো না খারাপ? খারাপ, সে অন্যরা ধ্বংস করে দেয় না। তো কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, ওরা লাইসোজোমের ঝিল্লির স্থিতির প্রচেষ্টা থাকে, স্থিতি দান করে। কি দান করে? স্থিতি মানে কি? স্থিতি মানে ভালো না খারাপ, এটা আগে এটা বলো। স্থিতি মানে ভালো। ধরো একটা টিনের বেড়া, বাতাস আসছে, টিনের বেড়াটা নড়তেছে, এটার কি স্থিতি বলে? টিনের বেড়া একদম স্ট্রং হয়ে দাঁড়ায় আছে, এটা কি বলে? স্থিতি। কারণ লাইসোজোমের ঝিল্লি যদি স্থিতি না থাকে, তাহলে লাইসোজোমের ঝিল্লি থাকবে না, ফেটে যাবে। ফেটে গেলে এর ভিতরে যে এনজাইমটা থাকবে না, বাইরে হয়ে আসবে। বাইরে হলে কোষের ক্ষতি হবে না? হবে না? হবে। কিন্তু কিছু পদার্থ আছে, ওরা লাইসোজোমের ঝিল্লির স্থিতি দান করে, যার কারণে লাইসোজোমের ঝিল্লি ফেটে যায়, না ফাটলে রাসায়নিক পদার্থগুলো বাইরে হবে না, কোষের ক্ষতি হবে না। তো এই যারা স্থিতি দান করে, ওরা লাইসোজোমের এনজাইমগুলো বাইর হইতে দেয় না? দেয় না? দেয় না, যার কারণে লাইসোজোম এনজাইম বাইর হইতে পারে না। ওদেরকে আমরা কি বলি? স্টেবিলাইজার। কি বলি? স্টেবিলাইজার। এটা পাশে স্টার দিয়ে রাখো, স্টেবিলাইজার। ওকে, মানে স্টেবিলিটি দান করে আর কি, ঝিল্লিটারে ফেটে যেতে দেয়। এখন এরকম এক্সাম্পল কি আছে? এক্সাম্পলটার পাশে স্টার থাকে, কোলেস্টেরল আর কর্টিজেন। তোমরা কোলেস্টেরল, কর্টিজেন একটা হরমোন, নাম শুনছো? কর্টিকোস্টেরন হরমোন নাম শুনছো কখনো? স্টেরয়েড হরমোন নাম শুনছো? নরমালি যারা বডি বিল্ড করে ওরা ইনজেকশন করে না, ওইগুলো। আর কোলেস্টেরল তো নাম শুনছো, ওই যে এলডিএল, এইচডিএল, ভালো লিপোপ্রোটিন, খারাপ লিপোপ্রোটিন, নাম শুনছো না? তো এই কোলেস্টেরল, কর্টিজেন, এরা লাইসোজোমের ঝিল্লির কি স্থিতি দান করে না ফেটে যাইতে সাহায্য করে? স্থিতি দান করে, ফাটতে দেয় না, যার কারণে কোষের ক্ষতি হয় না। কিন্তু আরেকটা বিপরীত আছে, ওরা কোষ ঝিল্লিটারে কি করতে সাহায্য করে? কোষ ঝিল্লি না, সরি, লাইসোজোমের ঝিল্লিটারে কি করতে সাহায্য করে? ফেটে যেতে সাহায্য করে, বিদীর্ণ করতে। এই যে কতক বস্তু আছে, ওরা বিদীর্ণ করতে, বিদীর্ণ শব্দটা কোন থেকে? বিদীর্ণ হইলে কি হয়ে যায় স্যার? ওই লাইসোজোমের ঝিল্লিটা ফেটে যাবে, এই জিনিসটা আমরা বলি অটোলাইসিস। কি লাইসিস? অটো। অটো কারে কয়? কয় না প্রাইভেট কার, তা যার নিজস্ব গাড়ি ওটা তো অটো কার কয়, তাই তো? যদিও আমরা অটো একটা পাবলিক হিসেবে ব্যবহার করি সব। তো অটোলাইসিস, লাইসিস অর্থ কি বলছিলাম একটু আগে? বলছিলাম লাইটিক মানে ভেঙে ফেলা, লাইসিস মানে কি ফেলা? তো
তো তুমি যদি নিজে তুমি যদি এই জীবন আমার ভালো লাগে না, এই মোটানি আমার ভালো লাগে না, মরে যাবো, বুম একটা খাইয়া বুম ফাটাই তুমি নিজেরা ফাটাই দিলে, এটারে বলে অটোলাইসিস। তো কোষ দিলে নিজে ফাটাই ফেলতে পারে। কি করতে পারে স্যার? নিজে ফেটে যায়, আবার কোষেরও ফাটাই ফেলে। এই জিনিসটা কি লাইসিস বলে স্যার? তাহলে অটোলাইসিস করতে সহায়তা করে যা তাদের কিন্তু আর স্টেবিলাইজার বলে না, তাদের বলে লেবিলাইজার। কি লাইজার? তো লেবিলাইজার কারা? রাখতাম প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, 5 স্টার দিয়ে রাখ। প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন নাম শুনছো? ছেলেদের যৌন হরমোন। আর প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন নাম শুনছো? এগুলা মেয়েদের যৌন হরমোন। এটা ছেলেদের যৌন হরমোন, এটা মেয়েদের যৌন হরমোন দুইটা, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। আর ছেলেদের এটাই আছে টেস্টোস্টেরন। এবং ছেলেদের যে শুক্রাশয়, এটা ইংরেজি নাম কি জানো? টেস্টিস। নাম শুনছো কখনো? ছেলেদের শুক্রাশয় ইংরেজি নাম টেস্টিস। টেস্টিস থেকেই আসছে টেস্টোস্টেরন। এটা যে শুক্রাশয় থেকে তৈরি হয়। কই থেকে তৈরি হয়? আচ্ছা, যে সকল পোলাপাইনের টেস্টোস্টেরন কম আছে এগুলা মেয়েলি সুলভ আচরণ করে, স্বাভাবিকের মতো। আচ্ছা, রাসায়নিক গঠন। কি গঠন? কিছু আছে না যে পোলা হয়ে মায়ের মতো হাঁটে, আছে না কিছু কিছু দেখবা স্কুল কলেজে কিছু ফ্রেন্ড থাকবো, এগুলার আশেপাশে খালি মেয়ে সার্কেল থাকে, ও একা 4-5টা মেয়ে একসাথে হাঁটবে, হাঁটাও দেখবা মেয়েদের মতো, কথাবার্তাও মেয়েদের মতো, সব আচার আচরণ মেয়েদের মতো, আর মেয়েরা এগুলোর পছন্দ করে বেশি। আচ্ছা আসো, রাসায়নিক গঠন। কি গঠন? তো কয় স্তর বিশিষ্ট জিলি বলছিলাম? জিলিটা কি দিয়ে তৈরি? শর্করা, আমিষ না প্রোটিন? সে তো লিপোপ্রোটিন দিয়ে। এটা 5 একটা স্টার দিয়ে। কি প্রোটিন? ওকে, এটার মধ্যে এনজাইম থাকে বলছিলাম না? খুবই গুরুত্বপূর্ণ। এনজাইম কয়টা থাকে? এইটা ভুল করা যাবে না, এটা পরীক্ষা আসে প্রচুর, 40 থেকে 50। একটা অদ্ভুত বিষয় কি জানো? না থাক, আজকে বলবো না অদ্ভুত বিষয়। তারপরে দেখো 40 থেকে 50 এনজাইম থাকে বলছি না? এনজাইম গুলোর নাম দেওয়া আছে কিনা? আছে, কিন্তু আমরা দাগাবো, কারণ আমরা বলছিলাম এত এনজাইম দেওয়া আছে, এগুলো আসবে। এখন আসো, পরবর্তীতে আমরা যেটা লাগবো লাইসোজোমের কাজ। ডাব্লিউ লিখে গোল দাগ দাও, লাইসোজোমের কাজ। বুঝছো? আমরা একটু আমাদের নোটটা একটু দেখি। আমরা অনেকক্ষণ যাবত আমরা নোটে দেখতেছি না, আমাদের নোটে দেখি তো কি কিভাবে লেখা আছে। কইছিলাম আমরা রাইবোজোম, গোলগি বডি, আপনার কি ছিল? লাইসোজোম। আমার এখানে লাইসোজোম আমি আগে রাখছি, এই যে লাইসোজোম, তাই না? কারে কয়? ডেফিনিশন দেওয়া আছে না? দেখো স্যারের এখানে দেখো সব একবারে একটু সাজানো আকারে দেওয়া আছে। নামকরণ কে করছিল? কয় স্তরী? কি প্রোটিন? স্যারকে 3বার লিখছেন, একবারে লিখে ফেলতে সুন্দর করে। কয় ধরনের এনজাইম থাকে? এটা আসবো, এটা এখনো আসে নাই, এটা আসবো আমরা। ব্যাস মাইক্রোমিটার আমি কি বোল্ড করছি? না, তাহলে কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ? কম। কোন কোষে বেশি থাকে? বড় থাকে বৃক্ক, মনে আছে কিনা? বৃক্কের পাশে। তারপরে উৎপত্তি কই থেকে? এখন লাল করে রাখছে, তার মানে কি গুরুত্ব বেশি। লাইসোজোম থাকে না কোথায়? লাল করে রাখছে, তার মানে গুরুত্ব বেশি। সবচেয়ে বেশি কই থাকে? তারপরে উদ্ভিদ কোষে লাইসোজোমের যে অঙ্গাণু থাকে, এটার নাম কি দিছিলাম? এবং পরবর্তী বলছিলাম একটা পড়াটা খুবই বেশি আসে, এবং কি করে রাখছে এটা? বক্স, স্টেবিলাইজার, লেবিলাইজার। এক্সাম্পল কি? কোলেস্টেরল, কর্টিজেন, প্রোজেস্টেরন। তো এইভাবে হচ্ছে যারা বুদ্ধিমান তারা বই পড়ে জিনিসটা নোট করে রাখে এরকম। তোমার বায়োলজি আসলে অত নোট করে পড়ার দরকার নেই, মেইন বইয়ে পড়ো। বাট এই অধ্যায়টা কঠিন, অধ্যায়টা বড়, এই জন্য আমি এটার জন্য নোট বানাইছি। অন্য অধ্যায় ছোট আছে, মোটামুটি হ্যান্ডেল করা যায় এগুলা। এখন আসলে লাইসোজোমের কাজ, এটা থেকে পড়াবো না মেইন বই থেকে পড়াবো? ওকে, মেইন বই আসো, লাইসোজোমের কাজ। ওকে, এখানে এসে একটা কথা লাগছে, লাইসোজোমের যে এনজাইম গুলা অম্লীয় পরিবেশ শব্দটা রাখতো, কর্মক্ষম হয়ে রাখতো। লাইসোজোম এনজাইম অম্ল তো বুঝো নাকি? অ্যাসিড, অ্যাসিডিক পরিবেশে কাজ করতে পারে, ক্ষারীয় পরিবেশে এগুলা কাজ করতে পারে না, আবার নিউট্রাল পরিবেশে কাজ করতে পারে না। তোমরা তো নাম শুনছো স্যার, পিএস এর যে স্কেল, পিএস স্কেলের নাম শুনছো না? পিএস কত থেকে কত পর্যন্ত হয়? 0 থেকে 7, 7 থেকে 14। 0 থেকে 7 হইলে আমরা কি বলি? অ্যাসিড। এটাতে আমরা বলি নিউট্রাল, তাই না স্যার? নিউট্রাল বা প্রশম, তাই না? আর এটা আমরা বলি ক্ষারীয়, ইংরেজিতে বলে বেস, তাই না স্যার? তা আমাদের এই লাইসোজোমের যে এনজাইমগুলো অম্লীয় পরিবেশে কাজ করতে পারে না, ক্ষারীয় পরিবেশে কাজ করতে পারে না। কোন পরিবেশে কাজ করে স্যার? এই যে সাইটোপ্লাজমের নিউট্রাল, সরি আমি উল্টা বলছি, তাহলে অম্লীয় পরিবেশে কাজ করে, বাট স্যার নিউট্রাল পরিবেশে কাজ করতে পারে না, ক্ষারীয় পরিবেশেও কাজ করতে পারে। ওকে, এখন এটাতে কি বোঝাইতে চাইছে? এনজাইমগুলো কই থাকে? কোষে থাকে না লাইসোজোমের ভিতরে থাকে? আর লাইসোজোমের ভিতরে হচ্ছে অম্লীয় পরিবেশ থাকে। কি পরিবেশ থাকে? যখন ওখানে এটা কাজ করে, বাট যখন লাইসোজোমটা ফেটে যায় তখন কি এনজাইমগুলোকে লাইসোজোমে থাকে না, কোষের ভিতরে চলে আসে। আর কোষের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম। আর কোষের সাইটোপ্লাজমটার পিএইচ হচ্ছে নিউট্রাল, কিটাল, যখন এটা কাজ করতে পারে না। আমি লাইসোজোম না, আমার ভিতরে বিষাক্ত পদার্থ আছে। বিষাক্ত পদার্থটা কোন পরিবেশ আছে? অ্যাসিডিক পরিবেশ। আর তোমার এই রুমটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি অ্যাসিড না ক্ষার না প্রশম? সাইটোপ্লাজম পানি হচ্ছে প্রশম।
কারণ আমি যখন ফেটে যাবো আমার এই এনজাইমগুলো বাইরে হয়ে আসবে না, বাইরে হয়ে যখন এই রুমের মধ্যে যায় তখন আর কাজ করতে পারে না। কেন? কারণ তখন এটা নিউট্রাল পরিবেশে যায়। নিউট্রাল পরিবেশে কাজ করতে পারে কোন পরিবেশে কাজ করে এনজাইমগুলা? অম্লীয় পরিবেশে। এটাই মাথা রাখো। আচ্ছা দেন আসো, তো যদি প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে, এরা কি করে? তো আমরা বললাম সে কোন পরিবেশে কাজ করে? আর আমরা জানি অ্যাসিড কখন আমরা, তোমরা জানো অ্যাসিড, এই যে তোমরা পিএইচ বাইর করছো না, পিএইচ সূত্র দিয়েছিল মাইনাস লগ করছো না স্যার, হাইড্রোজেন আয়ন ঋণাত্মক লগ আয়তনকে। তাহলে হাইড্রোজেন আয়ন দ্বারা কি পরিমাপ করা হয়? অ্যাসিড ক্ষার পরিমাপ করা হয়। তো ওরা কোন পরিবেশে কাজ করে? অম্লীয়। যখন ওদের পরিবেশে অ্যাসিড থাকে না, ওরা কি করে? সাইটোপ্লাজম থেকে হাইড্রোজেন নিয়ে আসে ওদের ভিতরে। আনলে হাইড্রোজেন বাড়লে কি বাড়ে? অ্যাসিড বাড়ে না। আর তোমরা সবাই অ্যাসিডের সংকেতগুলো জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অ্যাসিড আছে, তারপর কার্বনিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যাসিড, সরি কি বলি, হাইড্রোজেন আছে না? প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে মোটামুটি কি আছে? হাইড্রোজেন আছে। তো ও যখন অম্লীয় পরিবেশ পায় না, মানে হাইড্রোজেন নাই, ও তখন কি করে? কই থেকে নিয়ে যায় হাইড্রোজেন? সাইটোপ্লাজম থেকে। কই থেকে নিয়ে যায়? ওর ভিতরে হাইড্রোজেন নিয়ে যায়, নিয়ে গেলে অ্যাসিড হয়ে যায়, তখন ও কাজ করতে পারে। এবার কাজগুলো আমরা পড়ি। 1 নাম্বার কাজ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, স্টার দিয়ে রাখো, ফ্যাগোসাইটোসিস করা। মেডিকেল ভর্তি কততে আসছিল? 9 এবং 10 সাল, মানে 9-10 সালে আসছিল। এটা 2 সাল না, কিন্তু এটা একটাই সাল। ওকে, আর এইভাবে কারে ধ্বংস করে? এবার আসো 2 নাম্বার পয়েন্ট বল থাকবে, যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো কারে ধ্বংস করে? জীবাণুরে। কিন্তু সেগুলোকে বাইরে হইতে দেয় না, আবরণ করে রেখে দেয়। আবরণ করে রেখে দিলে সুবিধা কি? আমাদের কোষে কি খালি লাইসোমার যেন অন্য অঙ্গাণু আছে, সে অন্য অঙ্গগুলো মারতে দেয় না, ওইটাও রক্ষা করে। বাট যখন জীবাণু আসে, জীবাণুরে লাইসোমের ভিতরে ঢুকাইয়া বা জীবাণুর উপরে একটু এনজাইম দিয়ে জীবাণুরে মারিয়া ফেলে। বাট আমাদের অঙ্গাণুগুলারে মারে, মাঝে মধ্যে পুরো কোষেও মারিয়া ফেলতে পারে। কখন জানো? যখন খাদ্যের অভাব দেখা যায়। খাদ্যের অভাবে এ আর টিকতে না পারে না টিকতে পারে, কোষটারে মারিয়া ফেলে। তো নর্মালি ও আমাদের কোষের ক্ষতি করে। কার ক্ষতি করে? খালি জীবাণু। এবার আসো 3 নম্বর পয়েন্ট, লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক সতর্কতা। কি কোষীয় পরিপাক? 25টা ধরে একটা এমসিকিউ তে আসে। অন্তঃকোষীয় পরিপাকে কি সহ্য করে? আমাদের শেষ পড়া, খালি কাজগুলো পড়লে শেষ। 5টা মিনিট টাইম নিতেছি, সমস্যা আছে কোনো? আচ্ছা, পরিপাক 2 প্রকার, একটা আমরা বলি অন্তঃকোষীয়, আর একটা বলি, আমি বেশি ব্যাখ্যা যাইতেছি না, এটা নিয়ে আমরা 3য় অধ্যায় জুলজি 3য় অধ্যায়ে আলোচনা হবে। বলতো আমাদের কোন পরিপাক হয়? অন্তঃকোষীয় না বহিঃকোষীয়? বোধহয় ব্যাখ্যা করছি আমাদের বহিঃকোষীয়। গুড। আবার ভাববা স্যার আমাদের খাবার পরিপাক কই হয়? পেটে। পেট মানে কি অন্ত? পেটের মধ্যে যে হয়, পেটের একটা থলির ভিতরে হয়। অন্তঃকোষীয় মানে মধ্যে কোষের ভিতরে হইতে হবে, আর বহিঃকোষীয় মানে কোষের বাইরে। এমন না তো পেটের বাইরে। বহিঃকোষীয় মানে কি? পেট, আমরা এটাকে বহিঃপেটি বলছি। বহিঃপেটি বললে না পেটের বাইরে হইতো, নাম কি? বহিঃকোষীয়, তার মানে কোষের বাইরে। পেটের ভিতরে হয়, বাট পেটটা কি একটা থলি না? এরকম এই থলিটার ভিতরে খাবারগুলো থাকে, বাট কোষের ভিতরে কি ঢুকছে? কোষের ভিতরে ঢুকলে আমরা বলে বহিঃকোষীয়, সরি অন্তঃকোষীয়। আর কোষের বাইরে হইলে লাইসোজোম, সে কোষের ভিতরে কি ওই জীবাণু হজম করে ফেলতেছে না, এজন্য এটা কি কোন পরিবেশে সহায়তা করে? সে কি লাইসোজোম কি তোমার মুখের মধ্যে আসে, আইসা কয় বাবা তুমি খাও আমি একটু হজম করে দিই, এটা করে ও? না, মুখের ভিতরে আইসা হজম করলে বলতে বহিঃকোষীয়। আমরা যে মুখের মধ্যে চাবাই খাই, এটা অন্তঃকোষীয় না বহিঃকোষীয়? খাবার কি তোমার গালের কোষের ভিতরে ঢুকে গেছে না মুখের ভিতরে আছে? মুখের ভিতরে, কোষের ভিতরে তো ঢুকে নাই, এটা বহিঃকোষীয় বলে। লাইসোজোমকে বহিঃকোষীয় পরিপাক করে না অন্তঃকোষীয়? অন্ত। এবার আসো, ওই যে বলছিলাম তীব্র খাদ্যাভাব। এই 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 সমস্যা কি? এমন কথা এরকম করে খেয়াল করো, তীব্র খাদ্যাভাব মানে যখন খাদ্যের প্রচন্ড অভাব দেখা যায়। কোষের মধ্যে কি দেখা গেছে? তুমিও কম কম খাইতেছো, তাহলে কোষও খাদ্য কম পাবে না। তখন ওরা কি যেটা করে স্যার, খাদ্যের অভাবে ওরা ফেটে যায়, সতেরো যায়। ফেটে গেলে কি এনজাইমগুলো থাকবে না? এনজাইমগুলো বাইরে হয়ে আসবে। বাইরে হয়ে আসলে আবার ওই অন্যান্য যে অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, ওদেরকে সবাই বিনষ্ট করে দেয়, অঙ্গাণুগুলো বিনষ্ট সতেরো যায়। আর এই জিনিসটা বলে অটোফেগি। কি ফেগি? 25টা দিয়ে রাখে, এটা প্রচুর আসবে পরীক্ষায়। অটোফেগি কে করে? অটো মানে কি? নিজেরে। আর ফেগি মানে খাইয়ে ফেলা, মাইরা ফেলা। সে নিজের অঙ্গাণু, এই যে অন্যান্য অঙ্গগুলো ও নিজের ঘরের মানুষ না, তো তুমি তোমার ঘরের মানুষের মাইরা ফেললো, এটা কি বলবো? অটোফেগি। স্বগ্রাসী, নিজের ফ্যামিলির মানুষকে তুমি খাইয়ে ফেলতেছো। এমনকি ও নিজের ফ্যামিলির তো খায় পুরো ফ্যামিলিটারও ধ্বংস করে দেয়, মানে কোষটারও ধ্বংস করে দেয়। এভাবে সমস্ত কোষটা পরিপাক হয়ে যেতে পারে। শুধু যে অঙ্গাণুগুলারে খায় এমন না, সমগ্র কোষটা কি করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে। তখন এটা বলে অটোলাইসিস। স্যার অটোফেগি এক জিনিস, অটোলাইসিস যখন পুরো কোষ ধ্বংস হয়ে যায় অটোলাইসিস, আর অঙ্গাণুগুলো ধ্বংস হইলে অটোফেগি। এবার আসো পরবর্তী 5 নম্বর পয়েন্ট, একই পড়া বারবার খালি রিপিট হইতেছে। ওই কোষের যে অটোলাইসিস করে, জীবাণু ধ্বংস করে, এই জন্য ওরে বলা আত্মঘাতী থলিকা। তোমরা আত্মহত্যা করো না? তোমরা করো? মাথা লাগছে। মানুষ আত্মহত্যা করে না, নিজের নিজে মেরে ফেলে না, তো ও তো নিজের কোষের নিজে মেরে ফেললো না, এই জন্য ওরা বলো আত্মঘাতী থলিকা বা স্কোয়াড। সুসাইডাল ব্যাগ 25টা দিয়ে রাখো, এমসিকিউতে আসে। সুসাইডাল ব্যাগ কারে বলা হয়? নিজের কোষে নিজে মেরে ফেলে। আচ্ছা, আর কি করে? 6 নম্বর পয়েন্ট,
সে কোষ এবং নিউক্লিয়ার আবরণ ভাঙতে পারে। কোষের আবরণে কি বলি? কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি। নিউক্লিয়াসের আবরণে কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন, মনে আছে? ওই মেমব্রেনও ভাঙতে পারে। মূল কথা ওর কাজে খালি ভাঙ্গা, তাই না? ঘরতে তো পারে না, খালি ভাঙ্গে। তোমরা আসো নাকি ফ্যামিলির মধ্যে? ফ্যামিলির কিছু উচ্ছৃঙ্খল প্রভাব থাকে, তাই না? কিছু একটা হইলে এবার হাতে তোলে। আচ্ছা, নেক্সট আসো। ক্যারাটিন প্রস্তুত করে একটু দাগ দিয়ে রাখো। ক্যারাটিন আসতে পারে। আচ্ছা, ক্যারাটিন কাইটিন নাম শুনছো কখনো? আমরা এগুলো নিয়ে বলছিলাম। কাইটিন, তারপর একটা নাম ছিল ক্যারাটিন। কিটিন? ক্যারাটিন। আরেকটা ছিল স্ক্লেরাটিন, নাম শুনছো? না শুনলে শোনো না। আরেকটা ছিল কিউটিকল, এই নামটা তো শুনছো বোধহয়। কিউটিকল। আরেকটা আছে কিউটিন। কিটিন, কিউটিকলের নামে কি আছে? ল। এটা হচ্ছে একটা লিপিড জাতীয় যৌগ। কি জাতীয় যৌগ? ক্যারাটিন স্ক্লেরাটিন এটা হচ্ছে প্রোটিন জাতীয় যৌগ। আর কাইটিন হচ্ছে একটা শর্করা জাতীয় যৌগ। যাই হোক, এতটুকু বেসিক এতটুকু মনে রাখো, তাইলে হবে। এগুলা বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ। তাহলে ওরা কি তৈরি করে? দেন 8 নম্বর পয়েন্ট, ক্যান্সারের বাসিষ্ঠা তৈরি করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। একটা কোষটা মাইরা ফেললে, ও যদি একটা কোষে মারে, তখন ওর আশেপাশে কোষগুলা লাইসোজোম গুলো আমার সাথে জন ঘরের মধ্যে। এখন তোমার ফ্রেন্ড যদি দেখো ফ্যামিলির মধ্যে ঝগড়া টগড়া করে আইফোন একটা কিনতে, তোমার মাথার মধ্যে পোকা না দেবে, তাহলে আমি একটু করে দেখি। বাড়ি থেকে বাড়িয়ে যায়, আমার ফ্রেন্ডও দেখছিলাম বাইরে গেছিল, তাই না? তোমার বাড়ি থেকে বাড়িয়ে তোমার তুমি ত্যায্য পুত্র, যাও, তোমার লাগবে না আমার এই কাজ, আবার করো না। তো একটা লাইসোজোম যখন একটা কোষে মাইরা ফেলে, আর আশেপাশে কোষগুলো ফেলে, ওই দেখ 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 ওর কোষের মাইরা ফেলে, তাহলে চল আমরাও করি। মানে এরকম করতে করতে সবগুলো কোষ মারা যায়, ওই জায়গায় আমাদের ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। কথা বুঝতে পারছো? এবার আসো, সে খালি কোষ কোষ নষ্ট করে নাকি টিস্যু নষ্ট করতে পারে? অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে? তো যখন ও একটা দুইটা কোষ করতে করতে লক্ষ লক্ষ কোষ নষ্ট করে, তখন টিস্যু নষ্ট হতে পারে। তো সে টিস্যু নষ্ট করতে পারে। আর টিস্যু নষ্ট করার জন্য একটা এনজাইম আছে, এটা বাসিষ্ঠার দাম, ফসফেটাস এনজাইম। তাহলে অ্যাসিড ফসফেটাস এনজাইম কে তৈরি করে? আচ্ছা স্যার, একটু আগে মনে আছে কিনা আমি শুক্রাণুর একটোজোম পড়ানোর সময় বলছিলাম হায়ালুরোনিক অ্যাসিড, মনে আছে কিনা? কি বলছিলাম? যখন ডিম্বাণুর কাছে যায়, ডিম্বাণুর ছিদ্র করার জন্য এটা ব্যবহার করে, তাই না? ওই যে দেখো হায়ালুরোনিডাস এনজাইম, দেখছো? ওখানে দুইটাই থাকে, এনজাইমটাও থাকে, অ্যাসিডও থাকে। তাহলে ও শুক্রাণু যে লাইসোজোম, ওখানে একটা এনজাইম থাকে, পাশিষ্ঠা দিয়ে রাখে। এনজাইমটার নাম কি? হায়ালিউরোন বা হায়ালিউরোনিডাস, যেমনি উচ্চারণ করা, ভাঙতে পারে, সমস্যা। হায়ালিউরোনিডাস। ওই এনজাইমটা কি করে? ওরা ওই ডিম্বাণুর আবরণ, বলছিলাম কিনা, ডিম্বাণুর আবরণ গলাইতে সহায়তা করে। আচ্ছা, লাস্ট পর আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, লাইসোজোম কি করে? অটোফেগি করে না? আর আমরা জানি আমাদের কোষের সকল বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন। তো লাইসোজোমের টোটাল 15টা জিন আছে। এই 15টা জিন হচ্ছে ওর অটোফেগি নিয়ন্ত্রণ করে। আজকে স্যার এতটুকুই। আর পরে যে পার্থক্যগুলো আছে স্যার, আপনারা আমি পড়াইছি, পার্থক্য পড়ার দায়িত্ব কার? আপনার নিজে। যদি না বোঝেন আমার বললেন স্যার এই পার্থক্যটা বুঝে দেন, এটা বুঝি নাই, ঠিক আছে? ওকে স্যার, আজকে এতটুকু।